ফার্মা ছিলেন হতাশাগ্রস্ত ও অতিরিক্ত কাজের চাপে থাকা ডাক্তার, যিনি কাউচ কুনাইসুকদের মাধ্যমে কল্পনার জগতে গিয়েছিলেন, যা তাকে জাদুকরী ক্ষমতা দিয়েছিল। তিনি অনেককে সুস্থ করতেন এবং মোটা খারাপ লোকদের হারেম তৈরি করতেন। অতিরিক্ত কাজের চাপে মারা যাওয়ার পর সে চোখ খুলে দেখল একটি গোলাপি চুলের সুন্দরী, যে সম্ভবত আরেকটি সাকুরা হবে না। তিনি তাকে মাস্টার ফার্মা বলে ডাকলেন, যা তাকে বসতে বাধ্য করল, কিন্তু তার মস্তিষ্ক গলানো মাথা ব্যথা অনুভব করল। এতে তাকে অনুরোধ করতে হলো যেন তিনি না নড়েন, কারণ তিনি বজ্রপাতের আঘাতে পড়েছেন। যখন তিনি কথা বলার চেষ্টা করলেন, তার কণ্ঠস্বর ছিল একজন শিশুর মতো, বরং একজন বিষণ্ণ প্রাপ্তবয়স্কের মতো নয়, যেটা তিনি হওয়ার কথা ছিল। আর তখনই তিনি উপলব্ধি করলেন যে অদ্ভুত কিছু ঘটছে। তিনি তার ছোট্ট হাতগুলি লক্ষ্য করলেন, আশা করলেন যে সেটাই সংকুচিত হয়েছে এবং উঠে দাঁড়ানোর সময় পড়ে গিয়েছিল। কিন্তু তবুও সে জানালার দিকে লড়াই করে এগিয়ে গেল, একটি কল্পনার জগৎ নিশ্চিত করে, যা তাকে ব্ল্যাক ফ্রাইডের সময় আমার প্রাক্তনের চেয়ে বেশি বিস্তৃত করেছিল। আমার মনে হয় না তোমার কাছে সুবিধা আছে, বড় মানুষ। তিনি শীঘ্রই একটি আয়নায় তার মুখ দেখলেন এবং বিস্মিত হলেন যখন তার ন্যানি ভাবলেন যে বজ্রপাত তার মস্তিষ্ক ভাজা করেছে কিনা। তারপর তিনি জিজ্ঞাসা করলেন কে ফার্মা, এবং তিনি দাবি করলেন তার নাম ছিল ফার্মা দে মেডিসিস। তিনি ভাবলেন কেন তার নামটি স্থানীয় রসায়নবিদের মতো শোনাচ্ছে, এবং এটাও বুঝতে পারলেন যে তিনি অতিরিক্ত কাজের চাপে মারা গেছেন। দেখে যে সে বিভ্রান্ত দেখাচ্ছে, সে নিজেকে শার্ল বা লর নামে পুনরায় পরিচয় করানোর সিদ্ধান্ত নিল, যেহেতু সেটাই তার পছন্দ। তারপর তিনি ব্যান্ডেজগুলি সরানোর জন্য বললেন, তাই সে প্রস্তুতি নিতে তাড়াতাড়ি চলে গেল। অবিশ্বাস্যভাবে তার শেষ লেখাগুলি এখনও তার হাতে ছিল, এবং কোনো কারণে এটি ঘষলে পরিষ্কার হয়ে গেল। না, সত্যি এ মানে কি ছিল? তার শরীর পরিষ্কার করার সময় লোট তার হাতে একটি চিহ্ন লক্ষ্য করল, এবং সে বিস্মিত হয়ে দেখল যে এটি ব্যানাকথিওসের পবিত্র চিহ্ন। তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে এটি বজ্রপাতের কারণে তৈরি হয়েছে, কিন্তু সাধারণ মানুষ প্রার্থনা শুরু করল এবং পানাস্তেডিসকে ধন্যবাদ জানাতে লাগল। তিনি ভেবেছিলেন যে তিনি বিশৃঙ্খলা এবং ভয়ের দেবতার কথা বলছেন, কিন্তু তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। বললেন যে পানাস্তেডিস চিকিৎসার দেবতা। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে বাড়ির চারপাশে কিছু মৌলিক জ্ঞান ব্যাখ্যা করতে দেবেন। যেমন তার পরিবার একটি মহান অভিজাত পরিবার ছিল, যা সবসময় রাজকীয় ফার্মাসিস্ট ছিল। তিনি আরও বললেন যে তার বাবা একজন আর্চডিউক এবং ইম্পেরিয়াল স্কুল অফ ফার্মেসির প্রেসিডেন্ট ছিলেন, যা তাকে মুগ্ধ করেছিল। তিনি তাকে তার বাবা, তার স্ত্রী এবং তার ছোট বোন ব্লাঞ্চের একটি প্রতিকৃতি দেখালেন, পাশাপাশি মাস্টার প্যাল, তার বড় ভাই, যিনি বিদেশে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করছিলেন। তিনি যোগ করেন যে তিনি এবং তার ভাই ফার্মেসির অভিজাত হওয়ার কথা, এবং ঐশ্বরিক কলাগুলি যা সে উত্তেজিতভাবে অন্বেষণ করতে যায় ছিল জাদুর মাধ্যমে সম্ভব হওয়া অলৌকিক কীর্তি। জাদুর উল্লেখে তার বিভ্রান্তি দেখে সে ভীতসন্ত্রস্তভাবে তার দিকে তাকালো, কারণ সে আশা করেছিল যে সে তার জীবনে যা শিখেছে তা ভুলে যায়নি। তিনি দাবি করেছিলেন যে তিনি জলের ঐশ্বরিক কলা ব্যবহার করতে পারেন, তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন যদি তিনি সত্যিই ভুলে যান তবে কি হবে, যার উত্তরে তিনি বলেছিলেন যে তাকে সম্ভ্রান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না এবং আবর্জনার মতো বের করে দেওয়া হবে। পরে তার ঘরে গৃহহীন হওয়ার ভয়ে তাকে তার ঐশ্বরিক কলা পুনরুদ্ধারের উপায় নিয়ে চিন্তা করতে বাধ্য করেছিল। লটের অস্পষ্ট নির্দেশনা ব্যবহার করে সে পানির গঠনের একটি স্পষ্ট চিত্র পেয়েছিল, যা তার জীবনকে উজ্জ্বল করেছিল, এবং উভয় হাত থেকে একটি জলীয় সর্পিল বেরিয়ে এসেছিল। তিনি শীঘ্রই আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ তিনি এটি থামাতে পারছিলেন না। তাই তিনি জানালার দিকে দৌড়ে গেলেন এবং একটি মানব ঘোড়ায় পরিণত হলেন। যখন তিনি অবশেষে এটি থামাতে সক্ষম হলেন, লোরে বাগান থেকে ডাকলেন এবং বললেন তিনি তাকে ভিজিয়ে দিয়েছেন। আমার মনে হয় না তোমার কাছে সুবিধা আছে, বড় মানুষ। তবে তিনি দাবি করলেন তার জল সতেজ এবং চমৎকার অনুভূত হয়েছিল, কিন্তু তিনি তার স্পষ্ট চিন্তাগুলিতে আত্মসমর্পণ না করার চেষ্টা করলেন। ভিতরে ফিরে এসে সে ভাবল কতটা মজার ছিল জিনিসগুলি জাদু করা, তাই সে বিভিন্ন উপাদান জাদু করার চেষ্টা করল, যা সফল হয়েছিল। তবে সে মিশ্রণগুলি জাদু করতে পারেনি। তিনি আরও শিখেছিলেন যে তার বাম হাত পদার্থ তৈরি করতে পারে যখন তার ডান হাত সেগুলি সরিয়ে নেয়। যখন তিনি দরজায় লটকে শুনলেন, তিনি তার সবকিছু সরিয়ে ফেললেন যা তিনি কল্পনা করেছিলেন। তার আগে সে খুশি হয়ে এলো যে তিনি তার ঐশ্বরিক শিল্পটি মনে রেখেছেন। তারপর তিনি তার ঔষধি জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং দাবি করলেন যে তাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, কারণ প্রভু সবসময় খাবারের সময় হঠাৎ করে পপ কুইজ নিতেন। তারপর সে তাকে একটি লাইব্রেরিতে নিয়ে গেল, যেখানে প্রচুর বই ছিল যা সে ইতিমধ্যেই মুখস্থ করেছিল। কিন্তু যখন তিনি সেগুলি দেখে যাচ্ছিলেন, তিনি বুঝতে পারলেন যে সেগুলি শতাব্দী প্রাচীন মানব চিকিৎসা জ্ঞান ধারণ করে। অবশেষে রাতের খাবারের সময় হলো এবং সে তার পরিবারের কথা মাথায় রেখে টেবিলের দিকে হাঁটল। বসার পর সবাই তার অবস্থার কথা জিজ্ঞাসা করল। তারপর তারা একটি সাধারণ জাদুকরী পরিবারের মতো চলতে লাগলো। তারা এগিয়ে যাওয়ার সময় তার বাবা জিজ্ঞাসা করলেন কিভাবে জিওরাইড বোমা তৈরি হয়েছিল, তাই সে উপাদানগুলি সঠিকভাবে তালিকাভুক্ত করতে শুরু করল। তার বাবা সন্তুষ্ট দেখালেন এবং বললেন যে তিনি খুশি যে বজ্রপাত তাকে একটি স্থায়ীর চেয়ে বেশি বোকা করেনি।
এরপর তিনি ঘোষণা করলেন যে তিনি পরের দিন এলিয়েনরের সাথে পাঠ পুনরায় শুরু করবেন। দুর্ভাগ্যবশত ও অতিরিক্ত বয়সী একোয়া এক নজরে তার ৩০ বছরের অবক্ষয়িত শক্তি অনুভব করল। তিনি দাবি করলেন যে সে আর আদুরে নয়, কিন্তু সে আরও বেশি চিন্তিত ছিল কিভাবে সে উভয় দৃষ্টিশক্তি এবং মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। তিনি বললেন যে সাধারণত তাকে আলেন বলে ডাকেন, যেহেতু তিনি তার ব্যক্তিগত শিক্ষক ছিলেন, এবং দেখলেন যে তিনি চুপ করবেন না। তিনি ব্যাখ্যা করলেন যে বজ্রপাত তার স্মৃতিগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন তিনি তার ঐশ্বরিক কলাগুলি মনে করতে পারছেন কিনা, যার উত্তরে তিনি হ্যাঁ বললেন। তাই তিনি ফার্মাকোলজি বাদ দেওয়ার এবং ঐশ্বরিক কলার মৌলিক বিষয়গুলি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বলেছিলেন যে প্রতিটি অভিজাতের একটি অভিভাবক দেবতা এবং একটি ঐশ্বরিক কলা থাকে। তার বাবা এবং ভাইয়ের জন্য এটি পানাস্থেটিস, যখন তার জন্য এটি হিড্রোথিয়াস। যেমনটি সাধারণত হয়, সর্বদা 5টি বৈশিষ্ট্য রয়েছে ঐশ্বরিক ধনুকের, যা আরও ইতিবাচক এবং নেতিবাচকভাবে উপবিভাজিত। তিনি লক্ষ্য করলেন যে একটি গুণের নাম ছিল না, তাই তিনি ব্যাখ্যা করলেন যে না মানে অমানব গুণাবলী, কিন্তু দাবি করলেন যে এটি ৩০০ বছরেরও বেশি সময় ধরে দেখা যায়নি। তারপর তিনি জিজ্ঞাসা করলেন কোনো গুণটি কোনো পদার্থ তৈরি করতে পারে, এবং তিনি বললেন যে এমন কিছু করতে পারে যে কেউ হয়তো ঈশ্বর বা দানব হবে। তিনি বেশিক্ষণ আতঙ্কিত হতে পারেননি, কারণ তারা অনুশীলনে গিয়েছিলেন, লড়াই করলেন শুধুমাত্র তার জন্য, তাকে বকাঝকা করার জন্য যে তার আগমনের পর তাকে ব্যাখ্যা করতে হয়েছিল যে জাদুদণ্ডগুলি ঐশ্বরিক কলার শক্তি বৃদ্ধি এবং নিয়ন্ত্রণে সহায়তা করে। এবং তখনই সে তার ঘরে একটি অদলবদলকারী হিসেবে ভুল করে নেওয়া লাঠিটির কথা মনে করেছিল। তারপর সে তাকে তার বড় রড শুশ কুকুর মেম দিয়েছিল। তিনি তাকে একটি বর্ষা বা জল নিক্ষেপ করতে বললেন, কিন্তু মনে হলো সে কিভাবে করতে হয় তা ভুলে গেছে। তাই তিনি একটি প্রদর্শনী করলেন এবং একটি আক্রমণের নাম চিৎকার করলেন, যেন এটি মধ্যম অ্যানিমে। ফার্মা মুগ্ধ দেখালেন, তাই তিনি তাকে নিজের চেষ্টা করার জন্য এটি দিলেন। তারপর সে হ্রদের পাশে দাঁড়িয়ে একটু প্রসারিত করল। এরপর সে তার মনে মন্ত্র প্রস্তুত করল, যা মাত্রাতিরিক্ত হয়ে গেল, যা দেখতে একটি জল ড্রাগনের মতো লাগছিল, যা চলতেই থাকলো যতক্ষণ না জাদুদণ্ডটি তার হাত থেকে পড়ে গেল। ইনে, যিনি নিজেও বিস্মিত হয়েছিলেন, বললেন তিনি ভেঙে গেছেন। তাই তিনি তার ত্রুটিপূর্ণ শরীর পরীক্ষা করতে শুরু করলেন, কারণ তিনি দাবি করেছিলেন যে মন্ত্র ছাড়া ঐশ্বরিক কলা সম্ভব নয়। তারপর সে বুঝতে পারল যে তার মোট ঐশ্বরিক শক্তি যা স্থির হওয়ার কথা ছিল তা হয়তো পরিবর্তিত হয়েছে। তাই সে মাপার জন্য একটি জাদুদণ্ড নিয়ে এলো এবং তাকে তা ধরতে বলল। যখন তিনি তা করলেন, গেজটি পূর্ণ হয়ে গেল এবং এমনকি ফেটে গেল যখন এটি বর্ণহীন ক্ষমতা প্রদর্শন করছিল। এটি তাকে আতঙ্কিত করেছিল, কারণ তার মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক উভয় বৈশিষ্ট্য ছিল। তিনি তার পানাস্থেটিস চিহ্নটিও লক্ষ্য করেছিলেন এবং তাকে বলেছিলেন যে কখনো কারো সামনে, এমনকি তার বাবার সামনেও, একটি পরিমাপের যন্ত্র ধরে না রাখতে। তারপর তিনি পাঠ শেষ করে বাড়ি হাঁটতে শুরু করলেন। তবে সে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই ফার্মা তার কাপা হাত ধরে ধীরে ধীরে তাকে ফিরিয়ে নিয়ে গেল। একটু বিশ্রাম নেওয়ার পর পরিস্থিতি অস্বস্তিকর লাগছিল, তাই উত্তেজনা ভাঙার জন্য সে একটি মজার ভঙ্গি করল এবং তাকে তা করতে বলল। যখনই তার চশমা পরা থাকতো না, সে ভেবেছিল সে মজা করছে, কিন্তু সে আসলে চেষ্টা করেছিল এবং লক্ষ্য করেছিল যে সে অনেক ভালো দেখতে পাচ্ছে। পারমাও এটি চেষ্টা করছিল, কিন্তু দুটি স্থানে এটি আভা লক্ষ্য করেছিল। তারপর সে তার হাত ধরল, যা আহত ছিল, এবং যখন সে জিজ্ঞাসা করল কিভাবে সে জানল, সে বলল চিকিৎসা অবস্থাগুলি নীল রঙে জ্বলে ওঠে এবং যখন সে কারণটি বের করে তখন সাদা হয়ে যায়। এটি তাকে আতঙ্কিত করেছিল, কারণ তিনি বলেছিলেন যে শুধুমাত্র পানিকটেউসের ঐশ্বরিক চোখই এমন কিছু করতে পারে। তারপর সে তার থেকে সরে গেল, কারণ তার মনে হচ্ছিল যে সে মানুষ নয়, এবং পরিস্থিতি আরও খারাপ করার জন্য সে লক্ষ্য করল যে তার কোনো ছায়া নেই, যা তাকে চিৎকার করতে বাধ্য করল যখন সে তার জীবন ভিক্ষা করছিল, প্রতিশ্রুতি দিচ্ছিল যে সে কাউকে কিছু বলবে না। সে এমনকি তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ভয়ে পালিয়ে গেল। পরের দিন তার বাবা তাকে জানালেন যে এলেনের উচ্চ জ্বর ছিল এবং তিনি তাকে পড়ানো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন, কিন্তু কোনোভাবেই ফার্মা তার অতিমানবীয় পায়ের কারণে সেই দুঃখী মহিলাকে আতঙ্কিত করেছে তা প্রকাশ করতে যাচ্ছিল না। তারপর তার বাবা ব্রুনো তাকে নির্দেশ দিলেন তার কাছে একটি অংশ এবং একটি চিঠি পৌঁছে দিতে। তবে পরে তিনি বুঝতে পারেন যে ওষুধটি একটি এনার্জি ড্রিঙ্ক এবং তার জন্য একটি প্রকৃত চিকিৎসা নির্ধারণ করার সিদ্ধান্ত নেন। যখন সে তার বাড়িতে পৌঁছালো, এলেন সম্পূর্ণ বডি আর্মার পরে এসে জিজ্ঞাসা করল যে সে কি তার গোপন কথা জানার জন্য তাকে চুপ করাতে এসেছে কিনা। তাকে দেখাতে হয়েছিল যে তার কাছে কোনো জাদুদণ্ড নেই। তারপরই সে শান্ত হয়েছিল এবং তার কথা শোনার জন্য হেলমেট খুলেছিল। তারপর তিনি ব্যাখ্যা করলেন যে ব্রুনো তাকে একটি চিঠি এবং একটি ওষুধ পৌঁছে দিতে বলেছিলেন, কিন্তু এলেন মনে করেছিল এটি অর্থহীন, কারণ সে সহজেই নিজের ওষুধ তৈরি করতে পারে। তাই সে ধরে নিয়েছিল এটি বিষ। তিনি তার প্রেসক্রিপশন এবং তার আঙুলের জন্য একটি বামও তাকে দিলেন, কিন্তু আতঙ্কিত সরলমনা এখনও ধরে নিল যে এগুলো সব বিষাক্ত। এইবার সে তাকে অনুরোধ করল একবার শুনতে, কারণ সে চেয়েছিল যে সে আবার তার শিক্ষক হোক, কিন্তু সে বলল এর কোনো প্রয়োজন নেই, যেহেতু সে আতঙ্কের অনুভূতির পুনর্জন্ম। পার্মা কিছুতেই পরোয়া করল না।
কিন্তু এলেন সরাসরি তার চাকরের মতো হাঁটু গেড়ে বসে পড়ল, যেন সে তার আদেশ পালন করতে বাধ্য। সে তার গোপনীয়তা রক্ষা করার শপথ করল যখন সে তার জীবনের জন্য ভিক্ষা করছিল। তবে সম্পূর্ণ সততার সাথে ফার্মা তার রিজলর্ড মোড চালু করে বলল যে সে তার জীবনে তাকে প্রয়োজন। অবশ্যই তিনি এর মধ্যে অর্থ খুঁজে পেয়েছিলেন, তাই তাকে স্পষ্ট করতে হয়েছিল যে তিনি তার জ্ঞান চান, তার শরীর নয়। তারপর তিনি প্রকাশ করলেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি তার ক্ষমতাগুলি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করতে পারেন। যেহেতু তার পারিবারিক গ্রন্থাগারে ঐশ্বরিক কলার উপর কোনো লিখিত বই ছিল না, তিনি বললেন যে তিনি তাকে তার অনুরোধ বিবেচনা করতে বাধ্য করবেন না, এবং তারপর তার সেবার জন্য তাকে ধন্যবাদ জানাতে ফুলের একটি ভোজনা বের করলেন। তারপর তিনি তা তার হাতে তুলে দিলেন এবং চলে যাওয়ার আগে তাকে তার প্রতি আসক্তি কাটানোর জন্য অনুরোধ করলেন। সেই দিন পরে সে তার ওষুধ ব্যবহার করতে পারেনি, কারণ এটি গুঁড়ো আকারে ছিল এবং চিকিৎসা তখনও এতটা উন্নত হয়নি। তারপর তার মনে হলো যে পানাস্তেটিস একজন শান্তিপ্রিয় দেবতা, তাই তিনি ইতিবাচক মনোভাব গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। পরের দিন সে ফার্মার সাথে দেখা করল। তখনও বর্ম পড়া ছিল, যদি সে তাকে লক্ষ্যভেদ অনুশীলনের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তিনি প্রকাশ করলেন যে তিনি তাকে পড়ানো চালিয়ে যাবেন, তবে এটি শুধুমাত্র এই কারণে হবে যে যদি সে শেষ পর্যন্ত তার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ হারায়, তবে তাকে অবহেলার জন্য দোষারোপ করা হতে পারে। তিনি তাকে সাদা গুণের জন্য ধন্যবাদ জানালেন যা তাকে সুস্থ হতে সাহায্য করেছিল, এবং বললেন এটি ব্রুনোর ওষুধের চেয়ে দ্রুত কাজ করেছে। তাদের প্রশিক্ষণ শুরু করার জন্য ব্রুনো তারা নিরাপদে থাকার জন্য একটি নির্জন দ্বীপে গিয়েছিল, এবং সেখানে তারা পুরো দিন কাটিয়েছিল বনসারি প্রশিক্ষণ করে। প্রাসাদের খামারগুলিতে ফিরে এসে তিনি তার ঐশ্বরিক চোখ ব্যবহার করার পদ্ধতি শিখতে সময় নিয়েছিলেন। বাড়ির সাহায্যকারীদের উপর এটি অনুশীলন করে। এটি তাকে শিখতে সাহায্য করেছিল যে স্থায়ী চিকিৎসা সম্ভব হলে আলো অদৃশ্য হয়ে যায়, তবে কেবল তখনই বিবেচিত হয় যদি এটি পরিচালনা করা যায়। তিনি নিজেকে অপরিহার্য করার পরিকল্পনা করার সময় লর্ডের উপরও চোখ ব্যবহার করেছিলেন, যদি কখনো খবর ছড়িয়ে পড়ে এবং তারা এক বা দুইজন ডাইনি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। তিনি প্রতিটি অসুস্থতার জন্য চিকিৎসা শুরু করলেন এবং তার বিশেষ ক্ষমতাগুলি ব্যবহার করে এমন কিছু পদার্থ তৈরি করতে সক্ষম হলেন যা এই যুগে পাওয়া কঠিন হবে। তিনি দ্রুত কাজ করছিলেন, নিজেকে ভুলে গিয়েছিলেন যেন এটি তার আগের জীবন ছিল, যতক্ষণ না তিনি লোটাস এক্সেমের জন্য বোমা শেষ করেন। তিনি তা সঙ্গে সঙ্গে তার হাতে তুলে দিলেন, যা তাকে এতটাই উত্তেজিত করল যে সে তা সবার সাথে ভাগ করে নিতে চাইল। তবে তিনি বলেছিলেন যে ওষুধ মানুষ শেয়ার করে না। তারপর তিনি প্রতিটি কর্মচারীকে সমাধান দিতে চলে গেলেন। যখন তিনি লোয়েকে জিজ্ঞাসা করলেন কেন লন্ড্রির মহিলা তার উপহার পেয়ে কেড়েছিল, তিনি ব্যাখ্যা করলেন যে তারা কখনো তাদের অভিজাত প্রভুদের কাছ থেকে উপহার পায়নি, যা মানে এটি প্রথমবার। এছাড়া অভিজাত ফার্মাসিস্টদের সাধারণ মানুষের যত্ন নেওয়া উচিত ছিল না, কিন্তু এটি ফার্মাকে দ্বিধাগ্রস্ত করেছিল, যেন বাস্তব জগতে এটি কোনো ভিন্ন ছিল। তবুও তিনি অনুভব করলেন এটি ভুল এবং কিছু করতে চাইলেন, যেমন একটি সহজলভ্য ওষুধ তৈরি করা। পরের দিন দুপুরের খাবারের সময়ে তিনি একটি ঠান্ডা ঘর এবং বিষণ্ণ মুখের সম্মুখীন হন যখন ব্রুনো তাকে বলল যে ব্যাঞ্চি চিকেন পক্সে আক্রান্ত হয়েছে। এটি তাকে বিরক্ত করেছিল, কারণ সে জানত মুরগির সাথে পক্সের মিশ্রণটি দুর্ভাগ্যবশত একটি কানাডিয়ান সুস্বাদু খাবার নয় বলে। তিনি ভাবলেন কেন একটি কল্পনার জগতে চিকেন পক্স থাকবে, এবং মনে করলেন ব্লাঞ্চের একটি সুযোগ আছে, যেহেতু সে এখনও খুব ছোট। তারপর ব্রুনো সবাইকে নির্দেশ দিলেন যে ভাইরাস ছড়িয়ে পড়া এড়াতে 3 সপ্তাহের জন্য ব্যাঞ্চে থেকে দূরে থাকতে হবে। তবে ফার্মা একটি ব্যতিক্রম ছিল, কারণ সে পূর্বে সংক্রমিত হয়েছিল এবং এখন সম্ভবত প্রতিরোধী ছিল। ব্রুনো বের হওয়ার প্রস্তুতি নিলে ফার্মা তাকে কাশতে দেখল, কিন্তু কিছু বলল না। তিনি সঙ্গে সঙ্গে ল্যাবরেটরিতে গিয়ে চিকেন পক্সের প্রতিষেধক প্রস্তুত করতে শুরু করলেন। এই নির্দিষ্ট পদার্থটি প্রয়োজন ছিল খুবই জটিল, তাই জাদু কাজ করতে কিছুটা সময় লেগেছিল। তারপর সে ব্লাঞ্চের ঘরে গেল। ছোট মেয়েটি অসুস্থ দেখাচ্ছিল, তার মুখে ছোট ছোট উম্পা লুম্পাস নিয়ে। সে তাকে চলে যেতে বলেছিল, কিন্তু সে প্রকাশ করেছিল যে সে তার জন্য ওষুধ এনেছে, যা তাকে আপত্তি জানাতে বাধ্য করেছিল, কারণ সে তিক্ত ওষুধ ঘৃণা করত। প্রতিটি সাধারণ শিশুর মতো সে তখন এটি ম্যাকারনে মিশিয়ে তাকে খাইয়েছিল, কিন্তু চালাকটি মনে করেছিল যে ব্রুনো বলেছিল চিকেন বক্সের কোনো চিকিৎসা নেই। বোকা লোকটি তাকে বলেছিল যে সে গ্রন্থাগারে একটি প্রতিষেধক খুঁজে পেয়েছে, কিন্তু সে পাল্টা প্রশ্ন করেছিল কিভাবে ব্রুনোর গ্রন্থাগারে এমন একটি বই থাকতে পারে যা সে জানে না। দেখে যে সে কিছু একটা ধরেছে, সে শুধু বলল এটা তাদের ছোট্ট গোপনীয়তা হবে, যা তাকে চুপ করিয়ে দিল। সে তার চুলকানি লক্ষ্য করল, তাই তাকে ভাইরাস ছড়াতে না করতে বলল। কিন্তু পৃথিবীতে ভাইরাসের কোনো ধারণা ছিল না। ব্লাঞ্চ তার কাছ থেকে আরও জানতে চেয়েছিল, তাই একটি ভাইরাসকে ভূতের সাথে তুলনা করেছিল এবং শেষ পর্যন্ত তাকে ভয় পেয়েছিল। যখন সে তার সাথে ছিল, সে লক্ষ্য করেছিল যে সে অনেক বেশি ভালো হয়ে গেছে এবং বলেছিল যে এটি তাকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করেছে, এবং সে তার আগের জীবনের বোনকে মনে করেছিল। কয়েকদিন কেটে গেল এবং ব্রুন অবাক হয়ে দেখল ব্লাঞ্চ দ্রুত সুস্থ হয়ে উঠেছে। যখন সে জিজ্ঞাসা করল কিছু বিশেষ হয়েছে কিনা, সে বলল এটি একটি গোপন বিষয়।
পরবর্তীতে ল্যাবে ফার্মা অবশেষে সিদ্ধান্তে পৌঁছেছিল যে সে অস্বাভাবিক, এমনকি একজন ইসেকাই নায়কের জন্য সে শুধু কিছু তৈরি করতে পারত না, সে ছিল একটি হাঁটাচলা করা এমআরআই মেশিন যার চোখ সবকিছু বড় করে দেখাতে পারত। তার কোনো ছায়া ছিল না, যা সত্যিই ভৌতিক ছিল। তিনি এগিয়ে গিয়ে সহজভাবে একটি মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন এবং যখন তিনি তার প্রতিভার প্রশংসা করছিলেন তখন বাটলার, যার নাম সম্ভবত সেবাস্টিয়ান, তাকে তার বাবার অফিসে ডেকে পাঠালো। সেখানে পৌঁছে ব্রুনো তাকে বলল তার জিনিসপত্র প্রস্তুত করতে, কারণ সেগুলি সম্রাজ্ঞীর জন্য তৎক্ষণাৎ প্রয়োজন ছিল। এদিকে ব্রুনোর কাশি গুরুতর হয়ে উঠছিল যখন তিনি ব্যাখ্যা করছিলেন যে সম্রাজ্ঞীর অবস্থা হঠাৎ গুরুতর হয়ে উঠেছে। তিনি তার ঐশ্বরিক চোখ ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, তাই তিনি জিজ্ঞাসা করলেন সম্রাজ্ঞীর কি সমস্যা। তবে ব্রুনো বললেন এটি গোপনীয় এবং তাকে প্রস্তুত হতে তাগিদ দিলেন। দুর্গে প্রধান আদালতের চিকিৎসক ক্লড হাঁটাহাঁটি করছিলেন যখন ব্রুনো ফার্মাকে নিয়ে ঢুকলেন। তারা যখন ঢুকল তখন সব অভিজাতরা ঘরে ছিল যেন এটি একটি অন্ত্যেষ্টিক্রিয়া। যখন ব্রুনো ফার্মার সাথে সম্রাজ্ঞীকে অভিবাদন জানালেন তখন দেখা গেল তিনি বেশ তরুণ এবং তার নাম কুইন এলিজাবেথা আই। যখন ব্রুনো তার কাজ করছিলেন, ফার্মা তার সহকারী হিসেবে কাজ করছিল। পথ থেকে সরে থেকে তিনি দেখলেন ব্রুনো রক্তের একটি নমুনা নিলেন এবং তা পরীক্ষা করার জন্য জাদু ব্যবহার করলেন। অন্য চিকিৎসকদের সাথে আলোচনা করার আগে তিনি তাদের সম্পর্কে কথা বলতে শুনেছিলেন এবং কিভাবে তার জীবন শেষের দিকে আসছিল। তবে ব্রুনো এখনও কিছু অসাড় করার ওষুধ তৈরি করতে এগিয়ে গেল যাতে তাকে এত উচ্চ করে দেয় যে সে আর ব্যথা অনুভব করবে না। সম্রাজ্ঞী এমনকি তাকে তার অবস্থার সত্যতা বলার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি দাবি করেছিলেন যে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে। তারপর তাকে গাঁজা খাওয়ান। সবার কাজকর্ম দেখে মনে হচ্ছিল তারা হাল ছেড়ে দিয়েছে। পারেতে ফার্মা রেগে গেল, তাই তিনি তার ঐশ্বরিক চোখ ব্যবহার করে তাকে স্ক্যান করলেন, যা তাকে নিশ্চিত করতে সাহায্য করল যে তার ফুসফুসের ক্যান্সার, যক্ষা এবং এমন কিছু রোগ আছে যা মানুষকে খুবই মেরে ফেলে। যখন তিনি ভাবছিলেন যে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধি যৌগটি এত জটিল যে এটি নিখুঁতভাবে তৈরি করা অসম্ভব হতে পারে, তখন প্রিন্স ভেতরে ছুটে গেলেন অনুনয় তার মায়ের সুস্থতার জন্য ভিক্ষা করা। তাকে দেখলে সবাই দুঃখিত হতো, কারণ তারা কিছুই করতে পারত না। তবে ফার্মা সাহস সঞ্চয় করে এগিয়ে গেল যখন সে সম্রাজ্ঞীকে বলল তাকে নতুন ওষুধ দিয়ে চিকিৎসা করার অনুমতি দিতে। ব্রুনো তার ছেলেকে পরিবারের সম্মানহানি থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু সম্রাজ্ঞী থামিয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে তার ঐশ্বরিক কলার জন্য তিনি তাকে বিশ্বাস করতে পারেন বলে মনে করেছিলেন, তাই তিনি তাকে চিকিৎসা করার অনুমতি দিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজেকে একটি ল্যাবে বন্ধ করে 4টি ওষুধ একসঙ্গে কাজ করার জন্য লিখে ফেললেন। তিনি কেবল তার মনের সাহায্যে একের পর এক ওষুধ তৈরি করলেন। ব্রুনো সহিংসভাবে ভেঙে পড়ে তাকে উন্মত্ততা থামানোর জন্য তাগিদ দিল, কিন্তু সে অস্বীকার করল। তিনি আরও বলেছিলেন যে যক্ষার কোনো চিকিৎসা নেই এবং এটি ফর্মকে বিস্মিত করেছিল, কারণ ব্রুনো কোনো বিশেষ সাহায্য ছাড়াই সঠিকভাবে নির্ণয় করতে পারত। ব্রুনো অন্যদিকে এখনও মনে করছিলেন যে তিনি বাড়াবাড়ি করছেন এবং শেষ পর্যন্ত সম্রাজ্ঞীর আশা বাড়িয়ে দেবেন। তবে ফার্মা তাকে বলেছিল যে তাকেও ওষুধটি নিতে হবে তার কাজ চালিয়ে যাওয়ার আগে। সেই মুহূর্তে তিনি পেছন থেকে ফার্মাকে আক্রমণ করলেন এবং তাকে সহিংসতা ব্যবহার বন্ধ করতে প্রস্তুত ছিলেন। তবুও ফার্মা থামতে অস্বীকার করল, যা ব্রুনোকে আবার আক্রমণ করতে বাধ্য করল। কিন্তু এবার সে বরফের টুকরোগুলো আটকালো এবং ঘরটিকে অর্ধেক ভাগ করে একটি পুরু বরফের প্রাচীর তৈরি করল। ব্রুনো লক্ষ্য করল যে সে কোনো জাদুর কাঠি বা মন্ত্র ব্যবহার করেনি, তাই সে জিজ্ঞাসা করল সে আসলে কে, কিন্তু ফার্মা কিছু বলল না। তারপর সে ফার্মার নতুন ওষুধের নোটবুকটি লক্ষ্য করল, যা সে এক নজরে দেখল। তাই ফার্মা স্বপ্নে দেখার কথা বলে মিথ্যা বানালো। যখন বজ্রপাত তার উপর আঘাত আনে, বৃদ্ধ লোকটি তার পবিত্র চিহ্ন লক্ষ্য করল এবং সবকিছু পানাস্থেটিসের আশীর্বাদ হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিল, যা তাকে সন্তুষ্ট করেছিল। তারপর ফার্মা তাকে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্বরান্বিত করার জন্য তৈরি করা ওষুধের কৃতিত্ব নিতে বলল, কিন্তু ব্রুনো অস্বীকার বললেন যে তাকে তার কথার দায়িত্ব নিতে হবে এবং সম্রাজ্ঞীর প্রত্যাশা পূরণ করতে হবে। এই কথা শুনে তিনি বরফের প্রাচীর খুলে দিলেন, যা ছিল আরেকটি চমক। কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না যখন তিনি দেখলেন তার আগে যে ফার্মা ছিল এবং এখন যে ফার্মা তার সামনে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে পার্থক্য। তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন যে তিনি সত্যিই তার ছেলে কিনা, এবং ফার্মা শুধু বলল যে তিনি তাকে একজন পিতা হিসেবে মনে করেন। তারপর তিনি তার মুখ ঢেকে ভিড়ের মধ্যে ফিরে গেলেন, একজন সন্দেহজনক সার্জনের মতো। যখন তিনি ওষুধটি সম্রাজ্ঞীর কাছে উপস্থাপন করতে গেলেন, ক্লদ ব্রুনোকে তার পাগল ছেলেকে থামাতে বলেছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল যে ফার্মা হয়তো ইতিমধ্যেই তাদের ছাড়িয়ে গেছে। এগিয়ে গিয়ে ফার্মা তার মাইক্রোস্কোপ ব্যবহার করে সম্রাজ্ঞীকে তার ফুসফুসের ভেতরে নাচে থাকা ছোট প্রাণীগুলো দেখালো। তিনি পাল্টা নির্দেশ দিলেন ক্লোদকে নিজে দেখে নিতে, এবং ঘরের সবাই পালাক্রমে নতুন আবিষ্কারটি প্রত্যক্ষ করল। ফার্মা তারপর ব্যাখ্যা করলেন যে এই জীবগুলোকে ব্যাকটেরিয়া বলা হয় এবং কিভাবে বেশিরভাগ অসুস্থতা মূলত অণুজীব দ্বারা সৃষ্ট হয়।
তার ব্যাখ্যার পর তিনি যোগ করলেন যে তাকে প্রতিদিন 6 মাস ধরে তাকে পর্যবেক্ষণ করতে হবে এবং এমনকি টেস্টামেন্টের উপর তার জীবন বাজি রেখেছেন। তিনি তার ডোজ পান করলেন, তারপর সম্রাজ্ঞীও করলেন। এরপর তিনি সাহসিকতার সাথে ঘোষণা করলেন যে যক্ষ্মা আর অপ্রতিরোধ্য রোগ হবে না। তারা যখন গাড়িতে বাড়ি ফিরছিলেন, বিব্রতকর নীরবতা ব্রুনোকে নস্যাল জেড়েছিল। আর যখন তিনি স্মরণ করলেন যখন ফার্মা ছোট ছিল এবং কিভাবে তিনি তাকে শুধুমাত্র একজন ভবিষ্যৎ চিকিৎসক হিসেবে দেখলেন, তার স্বাভাবিক জীবনের কোনো যত্ন না নিয়ে যতক্ষণ না দেবতারা তাকে লোকভেদ অনুশীলনে ব্যবহার করেছিল। অতীতে ফার্মায়ের সাথে ঘনিষ্ঠ না হওয়া সত্ত্বেও তিনি স্বতঃস্ফূর্তভাবে জানতেন যে এটি তার ছেলে নয়। যখন তারা গাড়ি থেকে নেমে এলো, ফার্মা তাকে একই ওষুধ দিল এবং সে গ্রহণ করল, যেহেতু এটি প্যানাকোথিওসের ইচ্ছা ছিল। ফার্মা তারপর বলল যে সে আসলে একজন প্রকৃত ফার্মাসিস্ট হওয়ার বিষয়ে কিছুই জানে না এবং কেবল একটি চিট স্কিল দিয়ে আশীর্বাদ প্রাপ্ত। তাই তিনি চেয়েছিলেন ব্রুনো যতদিন সম্ভব তাকে গাইড করবেন এবং তারা ভদ্রলোকের মতো একে অপরের সাথে হাত মেলালেন। 3 মাস কেটে গেল, যা ফার্মা এবং ব্রুনোকে ফার্মাসিস্ট হিসেবে বন্ধন গড়ে তুলতে সাহায্য করল। তাদেরকে সমানভাবে তাদের ধারণা এবং জ্ঞান ভাগাভাগি করতে দিল। ব্রুনো প্রকাশ করলেন যে একজন বিখ্যাত ডাক্তার যক্ষ্মার চিকিৎসা সম্পর্কে জানতে চেয়েছিলেন, কিন্তু ফার্মা তাকে বলেছিলেন যে এই মুহূর্তে শুধুমাত্র তিনি এটি তৈরি করতে পারেন। ব্রুনো তারপর বললেন যে তিনি ইতিমধ্যে লোকটিকে বিদায় দিয়েছেন, যেহেতু এই চিকিৎসা প্যানাকোথিওস এবং তার ঐশ্বরিক কলার জন্য সম্ভব হয়েছে। ফার্মা তাকে সেখানে থামাতে বাধ্য হয়েছিল, প্রকাশ করে যে তিনি ভবিষ্যতে ওষুধের রেসিপিটি উপলব্ধ করার পরিকল্পনা করেছিলেন একবার তিনি এটি জাদু ছাড়া কিভাবে তৈরি করতে হয় তা শিখে নেন। ব্রুনো ধরে নিয়েছিল যে সে প্যানিকোথিওসের ইচ্ছার দ্বারা পরিচালিত হচ্ছে এবং সে তা মেনে নিয়েছিল, যেহেতু এটি ছিল বৃদ্ধ লোকটির দুর্বলতা। ব্রুনো তারপর যোগ করলেন যে তার পদ্ধতিগুলি ধর্মবিরোধী বলে মনে হতে পারে, যা অবশ্যই তার জীবনকে বিপদের মধ্যে ফেলবে। ফার্মাসিস্ট এবং অভিজাতদের কাছ থেকে এগিয়ে গিয়ে তিনি ফার্মাকে বলেছিলেন কিভাবে তারা আবিষ্কার করেছিল যে ইমপ্রেস ইচ্ছাকৃতভাবে তার অসুস্থতায় আক্রান্ত হতে পারেন, কিন্তু ফার্মা মনে করেছিলেন এটি অসম্ভাব্য কারণ সংক্রমণের পর অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল 10%। আবার ব্রুনো তার কথাকে ঐশ্বরিক জ্ঞান হিসেবে গ্রহণ করল এবং সেও নিজেকে অদৃশ্য করার একটি উপায় খুঁজে পেল। যখন তিনি চলে গেলেন, ব্রুনো ফার্মার বিশদ বিশ্লেষণটি এক নজরে দেখলেন, যা তাকে একজন ধর্মদ্রোহীর কথা মনে করিয়ে দিল, যিনি গবেষণায় প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। দুর্গে তিনি লর্ড নোয়ার সাথে দেখা করলেন, যিনি তাকে কোণে নিয়ে গিয়ে জানালেন যে সম্রাজ্ঞী তার জীবন বাঁচানোর জন্য তাকে পুরস্কৃত করার পরিকল্পনা করছেন। তিনি জিজ্ঞাসা করলেন বিশেষ কিছু চাই কিনা, কিন্তু লোকটি বলল সে ঠিক আছে। তবে নোয়া এমন বাজে কথা মেনে নিতেন না, কারণ তিনি তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি এখন বেশ বড় ব্যাপার। তিনি তাকে অর্থ বা বিড়ালের কানোয়ালা মেয়েদের হারিমের বিকল্প দিয়েছিলেন, কিন্তু ফার্মার মাথা পুরোপুরি ফাঁকা ছিল। অনেক চাপের পর তিনি বললেন যে তিনি তার নিজের ফার্মেসি খুলতে চান, যা সব শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আর নোয়া তাকে নির্বোধের মতো তাকিয়ে রইল, কারণ সে শুধু একটি ফাঁকা চেক ফেলে দিল। তারপর সম্রাজ্ঞীর কক্ষে তিনি তাকে বললেন যে তার ওষুধ কাজ করছে কারণ তিনি ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি বলেছিলেন যে তাকে অলৌকিক ওষুধের উপর নির্ভর করা উচিত নয়, কারণ হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল তাকে সতর্ক থাকতে বলছেন। তাই তিনি তাকে মজা করে বললেন কিভাবে তিনি রাজ্যের সেরা চিকিৎসকদের সামনে চিকিৎসার ব্যাপারে গর্ব করেছিলেন। তারপর তিনি বললেন কিভাবে সবাই তার অন্ত্যেষ্টিক্রিয়া পরিকল্পনা করছিল যখন তিনি ভেঙে পড়েছিলেন, এবং কিভাবে একজন শাসক হিসেবে তার কর্তৃত্ব আর গুরুত্ব পাচ্ছিল না। তিনি ভেবেছিলেন যে তিনি আবার শাসন করার যোগ্য নন, কারণ কিছু সময়ের জন্য তিনি মূল্যহীন এবং অকেজো ছিলেন। কিন্তু ফার্মা একমত হননি। তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তার ছেলে লুই এখনও তার মায়ের প্রয়োজন এবং রাজ্যের সবাইও তার প্রয়োজন। তিনি কোনোভাবে তাকে নিজের উপর বিশ্বাস করতে উদ্বুদ্ধ করেছিলেন। আর যখন তিনি চলে গেলেন, তিনি দাবি করলেন যে তিনি উভয়ে একবার মৃত্যুর কাছাকাছি এসেছিলেন, তাই তাদের আরও পরিপূর্ণ জীবন যাপন করার চেষ্টা করা উচিত। কয়েক মাস পরে সম্রাজ্ঞী লেডি ড্রেড থেকে একজন বাড়িতে পরিণত হয়েছিলেন, যিনি ব্রুনোকে ডেকে পাঠিয়েছিলেন এবং পরের দিন তাকে একটি চিঠি লিখেছিলেন। ব্রুনো ফার্মাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন যখন তিনি একজন সঠিক অভিজাতের মতো পোশাক পরেছিলেন। ফার্মা ভেবেছিল সে অপ্রাসঙ্গিক, কিন্তু তাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে সে একজন আর্চডিউকের পুত্র। রাজকীয় হলে প্রবেশ করার পর রানী পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তারপর তিনি ব্রুনোকে ডেকে একটি নতুন অঞ্চল যা ঔষধি গাছপালায় সমৃদ্ধ তা তাকে প্রদান করেন। এরপর ফার্মাকে ডাকা হয়েছিল, কিন্তু বোকা ভেবেছিল এটি একটি ভুল। তারপর তিনি হাঁটু গেড়ে বসেন যখন তাকে একজন শিক্ষানবিশ থেকে প্রকৃত রাজকীয় চিকিৎসক হিসেবে উন্নীত করা হয়। তিনি বিভ্রান্ত দেখাচ্ছিলেন, তাই ব্রুনো তাকে বাস্তবতায় ফিরিয়ে আনতে বাধ্য হন। তাকে একটি ব্যাজও দেওয়া হয়েছিল যা এটি আনুষ্ঠানিক করে তোলে, এবং সম্রাজ্ঞী তাকে রাজকীয় রাজধানীতে একটি ফার্মেসি খোলার অনুমতি দিয়েছিলেন। সেই বিকেলে কিছু ইঞ্জিনিয়ার তার বাড়িতে জড়ো হয়েছিল তার চাওয়া ফার্মেসির স্পেসিফিকেশন জানতে। যদিও তিনি বলেছিলেন যে তিনি প্রস্তুত নন, তারা দাবি করেছিল যে তাকে অবিলম্বে তাদের নির্দেশনা দিতে হবে, না হলে তাদের মাথা কেটে ফেলা হবে। সৌভাগ্যবশত এলেন সাহায্য করতে উপস্থিত হয়েছিল এবং এটি তাকে বুঝতে সাহায্য করেছিল যে তার কোনো বিকল্প নেই। তাই তিনি তার মনে থাকা নকশাটি আঁকলেন,
কয়েক মাসের মধ্যে ভবনটি সম্পন্ন হয়েছিল এবং প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসা করতে হয়েছিল সাইনবোর্ডে কোনো নাম থাকা উচিত। তারা উপযুক্ত নামের জন্য মস্তিষ্ক ঝড় শুরু করেছিল, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে জোরে জোরে ভাবতে শুনেছিল এবং প্যারালাল ওয়ার্ল্ড ফার্মেসি নামটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যখন এটি শেষ হয়েছিল, এলেন ভেবেছিল এটি বেশ সুন্দর, কিন্তু তিনি যুক্তি দিয়েছিলেন যে এটি সবই ভুল বোঝাবুঝি ছিল। তিনি আরও দাবি করেছিলেন যে একটি মেলোনা তাকে নিয়ে ঝগড়া করতে ফার্মাসিস্ট গিল্ডকে থামাবে না, এবং যখন তারা কথা বলেছিল তখন একটি কোষ্ঠকাঠিন্যগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের খোঁজে হাজির হয়েছিল। যখন ফার্মা বলল যে সে মালিক, তখন সে নিজেকে ভারন, ফার্মাসিস্ট, গিল্ড মাস্টার এবং পার্মা হিসেবে পরিচয় করিয়ে দিল। সে ফার্মার বয়স দেখে মিষ্টি বিক্রি করবে বলে পরামর্শ দিল, কিন্তু ফার্মা এলেনকে শান্ত করল এবং ভারনের উস্কানিগুলোকে উপভোগ করল। তিনি স্টাইলিশভাবে জিজ্ঞাসা করলেন তার দাম কি বেশি হবে, কিন্তু ফার্মা বললেন তিনি ওষুধ সাশ্রয় করতে চান, যা সেই বোকাকে ক্ষুব্ধ করেছিল। কিন্তু তারপর এলেন হঠাৎ ঢুকে পড়ে বিরক্তিকর, সম্ভবত মাঝখানে টাক প্রধান পাঙ্ককে অপমান করল যতক্ষণ না সে অদৃশ্য হয়ে গেল। যখন তারা দোকানে চূড়ান্ত পরীক্ষা করতে গেল, ফার্মা আবিষ্কার করল যে হিসাবরক্ষণ পরিচালনা করার জন্য কেউ নেই। তারপর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার প্রস্তাব দিল, কিন্তু ফার্মা ছোটবেলা থেকেই নির্লিপ্ত মুখে তাকিয়েছিল। যখন তিনি তার অনুরোধ প্রত্যাখ্যান করলেন, তখন সে কাঁদতে শুরু করল এবং সাহায্য করার অনুমতি চাইল। তারপর তিনি প্রতিশ্রুতি দিলেন যে তাকে বাইরে যেতে দেবেন, যা তিনি নোবেল পুরস্কারের চেয়েও বেশি সম্মান হিসেবে গ্রহণ করলেন। যখন সে সেদিন সন্ধ্যায় বাড়ি পৌঁছালো, সে লক্ষ্য করল সবাই চোখের জল ফেলছে, কারণ সেড্রিক জানিয়েছিল যে তাকে অবসর নিতে বলা হয়েছে। সবাই মনে করেছিল এটা অদ্ভুত, কারণ সে নিষ্ঠার সাথে এস্তেরের আর্থিক বিষয়গুলি পরিচালনা করত। তবে সেড্রিক বলল যে প্রভু সম্ভবত তার দুর্বল হাঁটুর জন্য উদ্বিগ্ন ছিলেন। ফার্মা তখন প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার ফার্মেসিতে কাজ করলে তার হাঁটু ঠিক করবেন, এবং তারা উভয়ই এতে সম্মত হলেন। তারপর তিনি ব্রুনোর সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলেন, যিনি দাবি করলেন যে তিনি যা খুশি করতে পারেন কারণ তিনি সেড্রিককে বরখাস্ত করেছেন। ব্রুনো তাকে তার ব্যবসা শুরু করার জন্য সোনায় ভরা একটি সিন্দুক উপহার দিয়েছিলেন, দাবি করেছিলেন যে তিনি তার ছেলের জন্য বড় কিছু করতে চান। যখন তিনি কথা বলছিলেন, ফার্মার বুঝতে পারলেন যে ব্রুনো সেড্রিককে তার জন্য নিয়োগের জন্য উপলব্ধ করেছেন। যদিও সবাই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি তবুও তাদের চিন্তাশীলতার জন্য ধন্যবাদ জানালেন। সপ্তাহ কেটে গেল, কিন্তু ফার্মার ফার্মেসি ছিল ততটাই ফাঁকা যতটা আমার হৃদয় ছিল ব্রেকআপের পর। তিনি ভাবছিলেন কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, কিন্তু আলেন তাকে বলেছিলেন যে এটি সম্পূর্ণ স্বাভাবিক, কারণ সাধারণ মানুষ সাধারণত স্থানীয় ফার্মেসিতে কেনাকাটা করে যখন অভিজাতরা ফার্মাসিস্টকে বাড়িতে ডাকে। এদিকে মনে হচ্ছিল মানুষ কৌতূহলী ছিল, তবে তখন কেউই লায়ন্সে পা রাখতে চায়নি। প্রথমে কর্মীদের সাথে একটি গোল টেবিল বৈঠকের সময় ফার্মা বলেছিলেন যে তিনি সাধারণ মানুষকে সাহায্য করতে বেশি আগ্রহী, কিন্তু তারা তার প্রতিষ্ঠান কেমনভাবে আচরণ করছিল যেন এটি একটি মানসিক ওয়ার্ড। ঠিক তখনই লোটা কিছু কাগজপত্র নিয়ে এলেন, যেগুলো তিনি বললেন সম্প্রতি তিনি 100 জন শহরবাসীর সাথে একটি জরিপ পরিচালনা করেছেন। তারপর তিনি এটি আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে পড়তে শুরু করলেন, যা সবাইকে তার জন্য হাততালি দিতে বাধ্য করল। 50% প্রতিক্রিয়া বলেছে যে প্রবেশদ্বারে থাকা রয়্যাল শিল্ড তাদের ভীত করেছে। আর একটি দল হাততালি দিয়ে বলেছিল যে তারা জানে না কিভাবে নোবলেসের আশেপাশে আচরণ করতে হয়, তাই তারা বরং দূরে থাকতে চায়, যাতে হাস্যকর কিছু যেমন জোরে শ্বাস নেওয়ার জন্য শাস্তি না পেতে হয়। কেউ কেউ বলেছিল প্রবেশদ্বারের রাতগুলি ভয়ঙ্কর ছিল, এবং কেউ কেউ একটি শিশু দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে সন্দিহান ছিল। এই সমস্যাগুলি সহজ মনে হচ্ছিল, যা দোকানটি কিছু সুনাম অর্জন করলে সমাধান হবে। তাই তারা তাদের শো গ্লাসে পুরস্কার আপডেট করে পুনরায় কৌশল নির্ধারণ করার সিদ্ধান্ত নিল। জিন কিছু ক্যান্ডি কিনতে এসেছিলেন এবং এই সুযোগে তাদের মিনারেল ওয়াটার পান করেছিলেন। অবশ্যই তারা কিছু মনে করেনি এবং আশা করেছিল যে আরও লোকজন বৃদ্ধ লোকটির মতো আসবে। ফার্মা তখন জিনকে জিজ্ঞাসা করল যে সে কি নাবিক এবং তাকে স্কারভি প্রতিরোধের জন্য কিছু ভিটামিন সি ক্যান্ডি বিক্রি করার চেষ্টা করল। তবে সে দোকান থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজে পেল। যখন ফার্মা তার পেছনে বাইরে গেল, সে দেখল জিন কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলছে, এবং সে 1 বা 2 যোগ করার আগেই সে দেখল 2 জন ভ্রমণকারী ক্লাউন যারা তার বাবা মা হিসেবে পরিণত হল। ছদ্মবেশের জন্য খারাপ অজুহাত। তার এনপিসি এর ভিতরে ঢোকার পর মা আরা ছাড়া অন্য কিছু বলেছিলেন, কিন্তু সে তাকে উপেক্ষা করে জিজ্ঞাসা করল কেন তারা লুকিয়ে চলছিল। তিনি বললেন তারা শুধু দেখতে চেয়েছিলেন যে সে কেমন করছে, এবং তারপর ব্রুনো জায়গাটির একটি ভ্রমণ চেয়েছিল। তিনি প্রথম তলাটি দেখানো শুরু করলেন, যেখানে পণ্য প্রদর্শিত ছিল এবং একটি লেবেল ও একটি অপেক্ষা কক্ষ ছিল। পরবর্তী তলাটি ছিল একটি পরীক্ষার কক্ষ এবং রোগীদের বিশ্রামের জন্য স্থান। তৃতীয় তলা ছিল কর্মীদের জন্য মৌলিক কাজ করার জায়গা, এবং সেখানে একটি রান্নাঘর ছিল। যখন শেষ তলা ছিল তার ব্যক্তিগত গবেষণা স্থান, নতুন ওষুধ তৈরি করার জন্য। ভ্রমণের পর ব্রুনো গ্রাহক ট্রাফিক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, উল্লেখ করে যে তিনি কিছু অভিজাতদের দেখেছেন, কিন্তু একজন সাধারণ মানুষও তাকে পৃষ্ঠপোষকতা করেনি। তিনি দুঃখের সাথে প্রকাশ করলেন যে সাধারণ মানুষের সাথে তার কোনো ভাগ্য ছিল না।
তাই তার মা তাকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি তার পণ্যে প্রসাধনী যোগ করুন, কারণ এটি তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হবে এবং সম্ভবত সাধারণ মানুষকেও আকর্ষণ করবে, কারণ কুৎসিত অনিরাপদ মানুষদের নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। ফার্মা ভাবল কিভাবে সে তার আগের জীবনে প্রসাধনী সম্পর্কিত কিছুই প্রায় করেনি। তবে তিনি এটি চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন এবং এমনকি জিজ্ঞাসা করলেন তিনি কি পরামর্শ দেবেন। তিনি বলেছিলেন যে তিনি কিছু সুগন্ধযুক্ত ত্বকের পণ্য পছন্দ করবেন, কিন্তু ব্রুনো দ্রুত হস্তক্ষেপ করে বললেন সাদা মুখের পাউডার তৈরি না করতে। এতে তার স্ত্রী বিরক্ত হলেন, কারণ তিনি তার অনুরোধে সাদা পাউডার এড়িয়ে চলছিলেন। তবে ব্রুনো দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মহিলারা দ্রুত এমন রং ব্যবহার করেন। তার অভিজ্ঞতা থেকে ফার্মা তার পর্যবেক্ষণে মুগ্ধ হয়েছিল, কারণ আলোচ্য সাদা গুঁড়ো সাধারণত সীসা এবং পারদ ক্লোরাইড দিয়ে তৈরি হয়েছিল, যা শরীরে শোষিত হলে সব ভারী ধাতু বিষাক্ত। ব্রুনো যোগ করেন যে শহরের মহিলারা এমনকি রক্তপাতের পথেও গিয়েছিল শুধুমাত্র পুতুলের মতো ফর্সা ত্বক পাওয়ার জন্য। এটি সম্পূর্ণ বোকামি ছিল এবং তার সরল স্ত্রী যেন এমন কিছু চেষ্টা না করে তা নিশ্চিত করতে। তিনি তাকে বলেছিলেন যে তিনি বেয়ন্সের চেয়েও সুন্দর, আর এতে মহিলাটি এবং তার কুৎসিত চুল লজ্জায় লাল হয়ে গেল। হঠাৎ একজন লোক দায়িত্বে থাকা ব্যক্তিকে খুঁজতে ছুটে এলেন, কারণ তিনি জানালেন যে তার মহিলা অজ্ঞান হয়ে পড়েছেন এবং গুরুতর অবস্থায় আছেন। তৎক্ষণাৎ ফার্মা তার বিদায় নিল এবং তরুণ ব্যক্তির সাথে সেই স্থানে গেল যেখানে তারা প্রায় তাকে ঢুকতে দেওনি, যতক্ষণ না তারা তার রাজকীয় ব্যাসটি লক্ষ্য করল। গাড়ির ভিতরে ঢুকে তিনি একটি ফ্যাকাশে মেয়ের সাথে দেখা করলেন, যার চেহারা দেখে মনে হচ্ছিল তার শেষ সম্পর্কটি তার উপর বেশ প্রভাব ফেলেছে। তিনি তার চোখ দিয়ে তাকে সম্পূর্ণরূপে পরীক্ষা করলেন, কিন্তু তার শরীরে কোনো অসুস্থতা খুঁজে পেলেন না। তিনি যা লক্ষ্য করলেন তা হলো তার শিরায় কয়েকটি কাটা দাগ, যা একজন পেশাদার দ্বারা রক্তপাতের ইঙ্গিত দেয়। তিনি তাকে বলেছিলেন যে তার শরীরের প্রয়োজনীয় রক্তের অভাবে সে রক্তাল্পতায় ভুগছে। সে যুক্তি দিয়েছিল যে এটি একজন পেশাদার দ্বারা করা হয়েছিল। তবে ফার্মা ব্যাখ্যা করেছিল যে একাধিক কাটাও সংক্রমিত হয়েছে, তাই তাকে তার ফার্মেসিতে চিকিৎসা করতে হবে। সেখানে পৌঁছে সে বলল যে তার ক্রাশ তার অনুভূতিগুলো প্রত্যাখ্যান করেছিল, কারণ সে যথেষ্ট ফর্সা ছিল না, তাই তাকে ফর্সা হয়ে তার ভালোবাসা জয় করতে হবে। প্রায় মরতে বসেও সে এখনও একটি বেবি ডল হতে চেয়েছিল, গ্রহণযোগ্য হতে। তারপর ফার্মা তার জন্য কিছু ওষুধ নির্ধারণ করলো এবং তাকে সাদা পাউডার ব্যবহার বন্ধ করার জন্য অনুরোধ করলো, কিন্তু সে বলেছিল যে সে কখনো থামবে না, কারণ তাকে পুরুষদের কাছে আকর্ষণীয় হতে হবে, না হলে সে তার পরিবারের কাছে একটি ইফোনে বাক্সের মতোই অকেজো হয়ে যাবে। লোটে তখন ফার্মাকে বিভ্রান্ত মেয়েটিকে সাহায্য করার জন্য অনুরোধ করলো, তাই তিনি একটি বিকল্প নিয়ে ভাবলেন এবং তাকে 1 সপ্তাহ পরে ফিরে আসতে বললেন। কয়েকদিন পরে ফার্মা নিজে একটি প্রোটোটাইপ পরীক্ষা করলেন, যা তাকে একজন ক্লাউনের মতো দেখায়। তবে মেয়েরা এই চেহারাটি পছন্দ করেছিল। এলেন পণ্যের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ছিলেন, কিন্তু ফার্মা তার মনকে শান্ত করলেন, প্রকাশ করলেন যে মার্কারি থেকে ভিন্ন, যা আমার প্রাক্তনের চেয়ে একটু কম বিষাক্ত ছিল। তার পণ্যে সম্পূর্ণ নিরাপদ উপাদান ছিল। তারপর তিনি সাদা গুঁড়ো নিষিদ্ধ করার প্রস্তাব দেন এবং ফার্মা বললেন যে তিনি ইতিমধ্যেই ইমপ্রেসের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। পরের সপ্তাহে ফ্যাকাশে মহিলা তার প্রসাধনী নিতে ফিরে এলেন এবং সত্যি বলতে তার কুৎসিত মুখের জন্য তার এটি প্রয়োজন ছিল। ফার্মা এগিয়ে গিয়ে ডল গাড়িকে সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার ব্যবহারের পদ্ধতি দেখাতে শুরু করলো। মনে শীঘ্রই তাকে সাজিয়ে শেষ করলো এবং সে স্বীকার করলো যে সে 3 থেকে 9-এর মধ্যে 10-এর মধ্যে খারাপ মেয়ে হয়ে গেছে। তিনি আনন্দের অশ্রু ফেললেন এবং ফার্মাকে তার কুৎসিততা এবং রক্তাল্পতা থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানালেন। পরের দিন লোটা নতুন পণ্যটি বাজারজাত করতে বের হলেন আরও কুৎসিত এবং নিরাপত্তাহীনতা নিরাময়কারী মহিলাদের কাছে, যারা সাথে সাথে আগ্রহী হলেন। এমনকি একজন বৃদ্ধাও এটি চেষ্টা করতে চেয়েছিলেন, কিন্তু বললেন তিনি পড়তে পারেন না। তবে লোটা তাকে নিরক্ষরদের জন্য একটি ভিজুয়াল ম্যানুয়াল দিলেন। শীঘ্রই ফার্মেসি জমজমাট হয়ে উঠল, যার মানে মানুষ তাদের স্বাস্থ্যের চাই মুখের যত্ন বেশি নিচ্ছিল। তবে পরলোই আবার কুৎসিত হয়ে গিয়েছিল, কারণ নতুন ব্যাচটি বিক্রি হয়ে গিয়েছিল তার আগে সে নিজের জন্য কিনতে পারে। ফার্মা ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল এবং দাবি করেছিল যে তার কাছে একটি শহরের নিরাপত্তাহীন বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কর্মী নেই। পরিস্থিতি সামাল দিতে তিনি প্রস্তাব করেছিলেন যে তিনি তার পরিবারের সাথে একটি সহায়ক প্রতিষ্ঠান তৈরি করুন এবং এমনকি অর্থায়ন এবং জনশক্তি প্রদান করবেন। তিনি সেড্রিকের দিকে তাকালেন, যিনি বলেছিলেন এটি তার জন্য একটি ভালো চুক্তি, তাই তিনি চুক্তিটি গ্রহণ করলেন। মাত্র 1 সপ্তাহের মধ্যে সে তার জন্য একটি প্রসাধনী শাখা স্থাপন করেছিল এবং আরও কুৎসিত মহিলাদের নিয়োগ করেছিল, যারা তাদের ট্রোল মুখ লুকানোর জন্য আজীবন প্রসাধনী সরবরাহের জন্য খুশি মনে কাজ করবে। কয়েক সপ্তাহ কেটে গেল এবং লোটে তার সর্বশেষ সমীক্ষার প্রতিবেদন দিতে দলের কাছে এলো। এইবার রিপোর্টগুলো সব দিক থেকেই আরও বন্ধুত্বপূর্ণ ছিল এবং তারা প্রথম বাধা অতিক্রম করার জন্য নিজেদের উদযাপন করেছিল। কয়েকদিন কেটে গেল এবং ফার্মায়ের পরিবার ছুটি নিয়ে নতুন এলাকা পরিদর্শনে গেল, যা ইমপ্রেস কিছুদিন আগে ব্রুনোকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। অভ্যন্তরে ব্রুনো তত্ত্বাবধায়ককে কাজের জন্য প্রশংসা করলেন এবং তার কার্যকলাপের একটি প্রতিবেদন দাবি করলেন, যা তিনি সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত করতে শুরু করলেন।
এই শহরটি একটি বিশিষ্ট বন্দর হিসাবে পরিচিত ছিল, যা সাম্রাজ্যকে অন্যান্য জাতির সাথে সংযুক্ত করেছিল এবং একই সাথে ঔষধি ভেষজের শীর্ষ উৎপাদক হিসাবে কাজ করেছিল। বয়স্করা শীঘ্রই কর ফাঁকির মতো জটিল ব্যবসা নিয়ে কথা বলা শুরু করলো এবং ব্রুনো, যিনি লক্ষ্য করেছিলেন ফার্মাস সেখানে অকেজো, তাকে সমুদ্রে খেলতে বললেন। তারপর তিনি ল এবং ব্লাঞ্চের সাথে দেখা করলেন, যারা একটি চিত্তাকর্ষক বালির দুর্গ তৈরি করেছিল। ব্লাঞ্চ পানিতে খেলতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের মনে করিয়ে দিলেন যে তারা সাঁতার জানে না, যা তাদের বিরক্ত ছিল। তবে তারা তাদের আকর্ষণ তার উপর প্রয়োগ করল, ব্যাখ্যা করল যে এটা শুধু কিছুক্ষণের জন্য হবে, এবং যেহেতু সে বাচ্চাদের প্রতিরোধ করতে পারল না, সে তাদের দাবির কাছে নতি স্বীকার করল। যখন তারা আশা করছিল যে তাদের ধ্বংসের দিকে যাচ্ছে না, পার্মা লক্ষ্য করল এলেন একটি গাছের নিচে আরাম করছে, কিন্তু তখনই সে উঠে দাঁড়াল এবং বলল যে সে সাঁতার কাটতে যেতে চায়। তারপর সে তার বেল্ট খুলে মজা করতে শুরু করলো, যা দেখে ফার্মা আশা করছিল যে এটি একটি বিচ এপিসোড নয়। তারপর সে জিজ্ঞেস করলো সে কি যোগ দেবে, কিন্তু ব্লাঞ্চের দিকে একবার তাকাতেই তার মেজাজ খারাপ হয়ে গেল, কারণ সে তাকে তার আসল বোনের কথা মনে করিয়ে দিল। তিনি স্মরণ করলেন কিভাবে তিনি তার হাসি খুশি বোনের সাথে সৈকতে খেলতেন এবং কিভাবে সে দ্রুত বড় হতে চেয়েছিল। তবে চরিত্রের বিকাশের জন্য অ্যানিমেটররা তাকে মেরে ফেলেছিল, কারণ স্মৃতিগুলি তাকে কা দিয়ে তুলেছিল। তিনি মেয়েটির চিৎকার শুনলেন যখন বেঞ্চে ঢেউয়ে ভেসে গিয়েছিল। তিনি কোনো দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, যদিও স্রোত এলেনকে পিছনে টেনে নিচ্ছিল। তবে ব্লাঞ্চ এত দ্রুত টানা হচ্ছিল যে সে ডুবে যেতে শুরু করলো। যখন সে তাকে ডুবে যেতে দেখল, সে তার নাম এত জোরে চিৎকার করেছিল যে তার ক্রেস্ট একটি উজ্জ্বল আলো তৈরি করেছিল, যা আক্ষরিক অর্থে সমুদ্রের মাঝখানে একটি অ্যাপার্টমেন্ট তৈরি করেছিল। এলেন শীঘ্রই ফার্মার দিকে জেগে উঠল, যখন সে ধীরে ধীরে সৈকতের দিকে কাজ করতে করতে জল ধরে রেখেছিল, এবং সে শুধুমাত্র বিস্ময়ে তাকিয়ে থাকতে পারল। একবার পরিস্থিতি শান্ত হলে জুলেন জিজ্ঞাসা করল সে কি করেছিল, এবং সে বলল সম্ভবত তার নেতিবাচক জল দেবত্ব শিল্প কাজ করছিল। তবে তিনি যুক্তি দিয়েছিলেন যে নেতিবাচক জল বৈশিষ্ট্যটি একটি এলাকা থেকে বালি পর্যন্ত জলকে নিশ্চিহ্ন করতে পারে না। তিনি লক্ষ্য করলেন লয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এবং নিজেকে অভিশাপ দেওয়ার উপক্রম হয়েছিলেন। এর আগে অ্যালেন তাকে বলেছিল যে সে নিজে ব্লাঞ্চকে বাঁচাতে সক্ষম হওয়ায় সে অবিশ্বাস্য। পরে সেই রাতে সে মনে করল কিভাবে সে আসলে এই সমুদ্রতল থেকে লবণ সরিয়ে ফেলেছিল, যার মানে সে শুধু ভাগ্যবান ছিল যে সে বেঞ্চে এবং এলেনকে ক্ষতি করেনি। সে লক্ষ্য করল কিভাবে লোটে লুকিয়েছিল, কিভাবে সে তার ভয়ে আতঙ্কিত ছিল, এবং যখন সে তার সাথে কথা বলার চেষ্টা করল, সে দ্রুত বলল যে সে আর তার ক্ষমতা ব্যবহার করবে না, তাই তাকে ভয় পাওয়ার দরকার নেই। বরং সে বলল যে সে ভীত নয়, বরং তাই মুগ্ধ। তিনি ব্লাঞ্চের পেছনে না যাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করলেন, যা তার দায়িত্ব ছিল, কিন্তু ফার্মা বললে এটা প্রত্যাশিত ছিল যেহেতু তিনি সাঁতার কাটতে পারতেন না। যখন তিনি যোগ করলেন যে তিনি তাকে পরিবার মনে করেন, তখন সে আনন্দে ভেঙে পড়ল এবং অন্য কোথাও চলে গেল। সেই রাতে গির্জায় খবর পৌঁছেছিল যে একটি বন্দর শহরে একটি ছেলে সমুদ্রের একটি অংশ মুছে দিয়েছে। দুর্ভাগ্যবশত তাদের তথ্যের উৎস ছিল একটি অনাথ আশ্রমের শিশু, এবং তারা প্রায় গুজবটি বাতিল করে দিয়েছিল যতক্ষণ না পুরোহিত যোগ করেন যে তারা কয়েকদিন পরে সাইরে একটি ঐশ্বরিক শক্তির সঞ্চয় খুঁজে পেয়েছিল। এটি শোনার পর নেতা সবাইকে নির্দেশ দিলেন ছায়াহীন শিশুটিকে খুঁজে বের করতে, যাকে ধর্মদ্রোহী হিসেবে নির্মূল করতে হবে। রাজধানীতে ফিরে এসে ব্যবসা আগের চেয়েও বেশি তীব্র গতিতে চলছিল, এবং আলেন মজা করে তাকে অতিরিক্ত কাজের চাপে মারা না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন। তিনি আরও লক্ষ্য করলেন যে কিছু সন্দেহজনক পুরোহিত কোনায় ফিসফিস করছে, তাই তিনি জানতে গেলেন তারা কি চায়, কিন্তু তারা তাকে একটি ভয়ঙ্কর দৃষ্টি দিল। বিকেল বেলা চলে যাওয়ার আগে তারা ছায়াময় লোকদের সম্পর্কে কথা বলেছিল, এবং লোয়ে জানিয়েছিল যে তারা কিছুই কেনেনি। এলেন যোগ করলেন যে তাদের পোশাকগুলি বিবেশী দেখাচ্ছিল, এবং লোয়ে প্রস্তাব করলেন যে তারা প্রহরীদের জানিয়ে দিক। সেই রাতে ফার্মেসির নাইটরা শিফট পরিবর্তন করছিল যখন একটি বোঝাই ওয়াগন সামনের গেট দিয়ে ঢুকে পড়ে। যখন খবরটি ব্রুনোর কাছে পৌঁছালো, সে অত্যন্ত রেগে গেল এবং অপরাধীদের ধরার প্রতিশ্রুতি দিল। নাইককে তার স্টেশনে ফিরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়ার পর ফার্মা ফার্মেসিতে ছুটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যখন ব্রুনো তাকে থামিয়ে জিজ্ঞাসা করল তার মনে কোনো সন্দেহভাজন আছে কিনা। ফার্মা ভেরন এবং গাউন পরা লোকদের কথা ভাবল, কিন্তু সিদ্ধান্ত নিল যে তাড়াহুড়ো করে কিছু না করাই ভালো। তবে ব্রুনো তাকে সতর্ক থাকতে বলেছিল। যখন ফার্মা ঘটনাস্থলে পৌঁছালো, সেড্রিক ব্যাখ্যা করল যে যদিও কেউ আহত হয়নি, তবুও সেডিমেন্ট বোঝাই গাড়িটি দোকানের উপর ক্ষতি করেছে, সামনের পণ্যগুলি সব। এরপর সেড্রিক তার ছোট্ট ডিভাইন আর্টস ব্যবহার করে পচা গন্ধটি সেডিমেন্ট থেকে দূর করে। পরে সেড্রিক প্রকাশ করলেন যে তারা গুরুত্বপূর্ণ ওষুধ তাদের প্রসাধনী শাখায় সরিয়ে নিয়েছে, যেখানে তারা কাজ করবে যতক্ষণ না ক্ষতি মেরামত হয়। তারা কথা বলার সময় বুড়ো জিন শহরে পরিষ্কার করতে সাহায্য করার জন্য কিছু গিগাচার নিয়ে হাজির হয়েছিল। সবাই ফার্মাকে উৎসাহিত করেছিল এবং যতটা সম্ভব সাহায্য করেছিল। কয়েক মুহূর্ত পরে একটি মেয়ে ফার্মার খোঁজে উদ্বিগ্ন মুখে এসে হাজির হয়।
যখন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে, মেয়েটি দাবি করল তার বাবা গরমের কারণে অজ্ঞান হয়ে গেছেন এবং যাচ্ছেন না। সে বাঁচতে চায়নি, কিন্তু সবাই তাকে এগিয়ে যেতে বলেছিল, তাই সে মহিলার সাথে ঘোড়ায় চড়ে শহর ছেড়ে চলে গেল। যখন তারা দূরবর্তী স্থানে যাচ্ছিল, সে ভাবছিল কিভাবে সে পানি শূন্যতার সমস্যাটি সামলাবে। কিন্তু তিনি বুঝে ওঠার আগেই সেই মহিলা অদৃশ্য হয়ে গেলেন এবং তিনি সম্পূর্ণভাবে সাদা পোশাক পরা লোকদের দ্বারা ঘিরে গেলেন। এরপর নেতা জিজ্ঞাসা করলেন তিনি কি সেই ব্যক্তি যিনি সমুদ্র মুছে দিয়েছেন যখন তার দলকে পবিত্র রাজ্যের অনুসন্ধানকারী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এটি তাকে মনে করিয়ে দিল কিভাবে আলেন মন্দিরের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন, কিভাবে তারা শিশুদেরকে ঐশ্বরিক কলা ব্যবহার করতে সাহায্য করে এবং তাদেরকে অভিজাত পদমর্যাদা প্রদান করে। তিনি যোগ করেছিলেন যে মন্দিরটি প্রতিটি জাতির শাসক নির্বাচন করার জন্য দায়ী ছিল, যার অর্থ তারা ক্ষমতার শীর্ষে বসেছিল এবং কিছু করতে পারত। একটি দল যারা তাদের ক্ষমতার জন্য কুখ্যাত ছিল তারা ছিল ইনকুইজিটর, যাদের দায়িত্ব ছিল দুষ্ট আত্মা এবং ধর্মদ্রোহীদের নির্মূল করা। তিনি মনে করলেন যে তিনি বলেছিলেন তারা ছিল একদল অস্থির অভিজাত। এবং যখন নেতা নিজেকে গ্র্যান্ড টেম্পল থেকে সালোমন হিসেবে পরিচয় করিয়ে দিলেন, পারমা একটি গম্ভীর মুখ ধারণ করল। তারা তাকে একটি দুষ্ট আত্মা বলে এবং তাকে পিছনের দিকে হাঁটতে বলে, যা সে অনিচ্ছাকৃতভাবে করে। তাদের তাকে স্থানে বাঁধার জন্য একটি মন্ত্র সক্রিয় করতে দেয়, তবে মন্ত্রটি ভেঙে যাওয়ার জন্য বেশি প্রতিরোধের প্রয়োজন হয়নি। এরপর তারা ঘোড়ায় চড়ে তাকে ঘিরে ফেলে এবং তাদের একজন আগুন দিয়ে আক্রমণ করে। তাই ফার্মা আগুন নেভানোর জন্য চারপাশ থেকে অক্সিজেন সরানোর আগে নিজেকে রক্ষা করার জন্য একটি ঢাল তৈরি করেছিল। পরবর্তী নির্লজ্জ ব্যক্তি বরফের তলোয়ার দিয়ে আক্রমণ করল, যা সে প্রতিহত করল, এবং যখন সে শান্তভাবে কথা বলার চেষ্টা করছিল, সলোমন তাদেরকে অদ্ভুত ব্যক্তিকে নির্মূল করার আদেশ দিল। সে আতঙ্কিত হলে তারা সবাই তার দিকে ছুটে গেল। তারা যখন একসঙ্গে সব দিক থেকে আক্রমণ করল, তখন আক্রমণগুলি প্রচুর ধুলো তুলল, যা শীঘ্রই পরিষ্কার হয়ে গেল এবং দেখা গেল যে সে নিজেকে বরফের প্রাচীর দিয়ে রক্ষা করেছে। এরপর তিনি মাদারার মতো একটি বিশাল বরফের পাথর আহ্বান করলেন এবং যখন তার শরীর উজ্জ্বলভাবে জ্বলছিল তখন তিনি তাদের আক্রমণ বন্ধ করতে বললেন, কারণ তিনি বরং ব্যবহার তার ক্ষমতা যুদ্ধের চেয়ে নিরাময়ের জন্য বেশি। সালমান শীঘ্রই তার উপর পানাসাটিসের চিহ্ন লক্ষ্য করল এবং ফার্মা যে সামান্য কৃতিত্ব দেখিয়েছিল তিনি ঘোষণা করলেন যে তিনি দেবতা পানাসাটিস। ফার্মা বলল, এ আবার কি? কিন্তু লোকটি বলছিল যে সে ইতিমধ্যেই ঐশ্বরিক শাস্তি পেয়েছে, কারণ তার ঘোড়া পড়ে যাওয়ার সময় সে গুরুতর আঘাত পেয়েছিল। ভাই তার জীবন উৎসর্গ করে ক্ষমা প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন সে তার গলা খোলার জন্য এগিয়ে গেল তখন ফার্মা শেষ মুহূর্তে তাকে থামিয়ে দিল। তারপর সে সালোমনের পা স্ক্যান করে নিশ্চিত করল যে তা কেটে ফেলতে হবে, কিন্তু এটি লাল হয়ে জ্বলছিল। তাই তিনি একটি হ্রাসকরণ চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং উজ্জ্বলতা অদৃশ্য হয়ে গেল, যার মানে এটি সঠিক বিকল্প ছিল। তবে পরবর্তী সমস্যা ছিল যে তিনি জানতেন নাকি পায়ে অস্ত্রোপচার করতে পারবে। যেহেতু তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন, তিনি সব সম্ভাবনার কথা ভেবে দেখলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছালেন যে তাকে নিজেই এটি করতে হবে। তারপর তিনি কিছু না থেকে একটি পাথরের বিছানা তৈরি করলেন এবং পুরোহিতদের একটি তাঁবু স্থাপন করতে বললেন। এটি সম্পন্ন হওয়ার পর তিনি তাঁবুতে গিয়ে যে প্রক্রিয়াটি তিনি সম্পাদন করতে যাচ্ছিলেন তা ব্যাখ্যা করলেন। রোগীর অনুমতি পাওয়ার পর তিনি পোশাক পরিধান করে মেরুদণ্ডে ইনজেকশন দিয়ে অ্যানেস্থেশিয়া প্রয়োগ শুরু করলেন। প্রক্রিয়া শেষ করার পর বুলিদের দল তাকে ঈশ্বরের মতো আচরণ করেছিল, যা তিনি ছিলেন। কিন্তু তিনি শুধু একটি জিনিস চেয়েছিলেন, যে তারা যা দেখেছে তা গোপন রাখবে। একদিন কয়েক মাস পরে সলোমন, এখন নতুন বিশপ, ফার্মার ফার্মেসিতে একটি ভিজিট দিলেন, এমনকি হ্যালোইনের জন্য কসপ্লে করার মতো করে ক্যান্ডি নিয়ে এলেন। ফার্মাকে জিজ্ঞাসা করতে হয়েছিল কিভাবে সে বলিদের দলের নেতা থেকে বিশপ হয়ে গেল। তাই তিনি ব্যাখ্যা করলেন যে তিনি নিজেকে তার জন্য উপযোগী করতে অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন। এটি মূলত তার কথা ছিল যে সে তার জীবন উৎসর্গ করবে যাতে ফার্মায়ের গোপনীয়তা লুকিয়ে থাকে। কিন্তু গরিব ছেলেটি তার সন্দেহজনক ভালোবাসায় কিছুটা ভীত ছিল। সে আরও লক্ষ্য করল যে কিছু ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। তাই সালমান তাকে একটি ঘরে নিয়ে গেলেন তাকে একটি জাদুদণ্ড উপস্থাপন করতে, যা গার্ডিয়ান ডেইটি টেম্পলের ধন হিসেবে পরিচিত। তিনি ব্যাখ্যা করলেন যে জাদুদণ্ডটির সব বৈশিষ্ট্য ছিল নিরাময় সহ এবং এটি এমনকি আকার পরিবর্তন করতে পারত, যেমন বানর রাজার লাঠি। ফার্মা মনে করেছিল যে সে এমন একটি পবিত্র নিদর্শনের যোগ্য নয়, কিন্তু সালামন তাকে এটি তুলে নিতে অনুরোধ করেছিল। যখন সে তা করল, এটি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করল এবং উপস্থিত সবাইকে মুগ্ধ করল, যার মধ্যে এলেনও ছিল, যাকে ফার্মা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জাদুদণ্ডটি তার মধ্য দিয়ে চলে গেল। তারপর সালমান ব্যাখ্যা করলেন যে জাদুদণ্ডটি অলৌকিক এবং তাই শুধুমাত্র অলৌকিক দেবতারা এটি ধারণ করতে পারে। যখন তিনি এটি আবার ধরলেন, তিনি সলোমনকে জিজ্ঞাসা করলেন এটি ভাসতে পারে কিনা, এবং তিনি উত্তর দিলেন যে সম্ভাবনার রেকর্ড রয়েছে। তিনি আসলে এটি চেষ্টা করেছিলেন এবং এটি সত্যিই ভাসছিল, যা আলেন এবং সালোমনকে উত্তেজিত করেছিল। সালোমন চলে যাওয়ার আগে তিনি ফার্মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মন্দির তাকে বিরক্ত করবে না, কিন্তু দাবি করেছিলেন যে গাড়ির ঘটনা তাদের কাজ নয়, তাই তার এখনও শত্রুদের মোকাবিলা করতে হবে।
তিনি ফার্মাকে তার ঐশ্বরিক ক্ষমতা দমন করার জন্য একটি তাবিজও দিয়েছিলেন এবং এটি তার ছায়া ফিরিয়ে এনেছিল, যা তাকে জাদুদণ্ড পাওয়ার চেয়ে বেশি খুশি করেছিল। তারপর তিনি ব্যান্ডে এবং লোটারের সাথে শহরে গেলেন এবং তারা যখন শহর ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি ভাবছিলেন যে আরও কর্মী নিয়োগ করা কতটা কঠিন হবে। ঠিক তখনই তিনি শুনলেন একজন গ্রাহক ফার্মেসির কর্মচারীকে জিজ্ঞাসা করছেন কেন তারা ফার্মার পণ্য বিক্রি করেন না। তারপর লোকটি দাবি করল যে জায়গাটি অদ্ভুত ওষুধগুলি অত্যন্ত কম দামে বিক্রি করে, যা সন্দেহজনক ছিল। বস উপস্থিত হয়েছিল এবং ব্যাখ্যা করেছিল যে গিল্ডকে ফার্মার পণ্য অনুমোদন করতে হবে, তার আগে তারা বিক্রি করার অনুমতি পাবে। দোকানে ফিরে সে একটি নতুন গিল্ড তৈরি করার ধারণা ভাবল। যেহেতু ভরণ ছিল একটা আবর্জনা, তিনি আশা করেছিলেন সবকিছু ঠিকঠাক হবে, কারণ তিনি আবার অতিরিক্ত পরিশ্রম করতে চাননি। কিন্তু আলেন মনে করেছিলেন এটি শুধু মজার রসিকতা। এদিকে ফার্মাসিস্ট গিল্ডে নির্লজ্জ বৃদ্ধদের একটি দল ফার্মাকে কিভাবে ধ্বংস করা যায় তা নিয়ে ব্যস্ত ছিল যখন সে তাদের আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিল। ব্যারন ভেবেছিল সে সম্ভবত তার ঐশ্বরিক কলা বা তার বাবার টাকার জন্যই সেডিমেন্টস পরিষ্কার করে এবং জায়গাটি সংস্কার করেছে। যখন তিনি রাগ করছিলেন তখন কিছু লোক তাকে নিয়ে হাসছিল, তাই তিনি তাদের মনে করিয়ে দিলেন যে ফার্মা ব্যবসা নষ্ট করছে, তাই তাদের তাকে সামলাতে হবে। তিনি গিল্ডের সকল সদস্যকে ফার্মেসির কাছে যাওয়া নিষিদ্ধ করেছেন, অন্যথায় তাদের লাইসেন্স বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পরে শহরে একজন লোক তার অসুস্থ মেয়েকে নিয়ে একজন ডাক্তারের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। সৌভাগ্যক্রমে ফার্মা পাশ দিয়ে যাচ্ছিল এবং নিজেকে পরিচয় করিয়ে দিল, কিন্তু যেহেতু তিনি একজন গিল্ড সদস্য ছিলেন, তিনি ফার্মায়ের সাথে জড়িত হতে চাননি। তবে তিনি তার মতো পরিবর্তন করেন এবং ফার্মায়ের ফার্মেসিতে তার সাথে যান, যিনি তাকে একটি পাশের প্রবেশপথ দিয়ে নিয়ে যান, যা তাকে সাধারণ মানুষের পথ বলে মনে করায়। ভিতরে ঢোকার পর তিনি লোকটিকে একটি নাকের মাস্ক দিলেন, যা তাকে বুঝতে সাহায্য করল যে ফার্মা তার মেয়ের রোগ থেকে তার গ্রাহকদের রক্ষা করছেন। তিনি প্রাথমিক তথ্য জিজ্ঞাসা করা শুরু করলেন, যেমন তার মেয়ের নাম এবং বয়স, সে কি খেয়েছে এবং আরও কিছু বিস্তারিত যা তাকে বিস্মিত করেছিল। তিনি তাদের মাপও নিলেন, যেহেতু সে অচেতন ছিল। আর যখন লোকটির তাৎপর্য জিজ্ঞাসা করল, ফার্মা ব্যাখ্যা করল যে সঠিক ডোজ বরাদ্দ করার জন্য তার এটি প্রয়োজন। একটু পর তিনি মেয়েটির উপর তার ঐশ্বরিক চোখ ব্যবহার করলেন, যা লোকটিকে কৌতূহলী করেছিল। ফার্মা তখন প্রকাশ করলেন যে তার মেয়ে মেরি কেবলমাত্র একটি গুরুতর সর্দিতে ভুগছিল। স্থানীয় ফার্মাসিস্ট এটি বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তিনি অনেক উপসর্গ দেখেছিলেন। কিন্তু ফার্মা তাকে আশ্বস্ত করেছিল যে এটি আসলে একটি সর্দি, তবে একটি ভাইরাস দ্বারা সৃষ্ট। তিনি ফার্মা যে শব্দগুলির বেশিরভাগই ধরতে পারেননি, তবে ওষুধটি শ্বাসের মাধ্যমে এবং গিলে ফেলার পরিবর্তে প্রয়োগ করার নির্দেশনা বুঝতে পেরেছিলেন। এরপর তিনি তাদের বিশ্রাম নিতে দিয়ে চলে গেলেন এবং সন্ধ্যার মধ্যে মারিয়ার স্বাস্থ্যের ইতিমধ্যেই উন্নতি হয়েছিল যখন তিনি তাদের বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি এমনকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষণগুলি খারাপ হলে তিনি তার যত্ন নেবেন। গেটের কাছে লোকটি একটি অত্যধিক বিলের প্রত্যাশা করছিল, কিন্তু ফার্মা যখন বলল যে এটি একটি বড় রুটির দামের সমান, তখন সে অবাক হয়ে গেল। বাড়িতে ফিরে তার স্ত্রী চিন্তিত হয়ে পড়েন যখন তিনি জানতে পারেন যে তিনি সমান্তরাল বিশ্ব ফার্মেসিতে গিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন যে তার কোনো বিকল্প ছিল না। তারপর ফার্মায়ের প্রশংসা করতে গিয়ে এবং মারিয়ার প্রতি তার আন্তরিক যত্নের কথা বললেন। তিনি স্বীকার করলেন যে একজন ফার্মাসিস্ট হিসেবে যদি তিনি ফার্মা থেকে কিছু জিনিস শিখতে পারেন তবে তা অনেক সাহায্য করবে, কিন্তু এর মানে হবে গিল্ডের বিরুদ্ধে যাওয়া। তার স্ত্রী তাকে দোকানের রিংগুলি মনে করিয়ে দিলেন, কিন্তু বুঝলেন তার মন স্থির, তাই তিনি কাঁদতে শুরু করলেন। পরবর্তী গিল্ড সভায় ভেরন প্রকাশ করলেন কিভাবে তিনি তার স্ত্রী ফার্মা থেকে কেনা সমস্ত প্রসাধনী ধ্বংস করেছিলেন এবং অন্যরা এমনকি ফিসফিস করে বলছিলেন যে বিশপ প্রায় দোকানে যান। হঠাৎ ভেরন পিয়েরকে জিজ্ঞাসা করল যে সে পরিস্থিতি সম্পর্কে কি মনে করে, যেহেতু তার দোকানটি ডেভিলস নেস্টের সবচেয়ে কাছাকাছি ছিল। পিয়ের তখন গভীর শ্বাস নিল এবং সাহসের সাথে জিজ্ঞাসা করল যে উপস্থিত কেউ কখনো ফার্মা তৈরি করা ওষুধ দেখেছে কিনা, এবং অবশ্যই তারা বলল না। সে যোগ করল যে তাদের প্রতিযোগিতা তাদের চোখে দেখতে হবে। যেমনটি তিনি করলেন, তিনি তাদের সাহায্য চাওয়ার কথা স্বীকার করলেন এবং দাবি করলেন যে তারা সবাইকে সমানভাবে এবং সস্তায় চিকিৎসা করে। কিন্তু ভেরন পাগল হয়ে গেলেন যখন তিনি ফার্মাকে শয়তানের অবতার হিসেবে চিহ্নিত করার অজুহাত খুঁজছিলেন। শীঘ্রই তিনি বলতে শুরু করলেন কিভাবে একজন অভিজাত ব্যক্তি তার প্রয়োজনের সময় তাকে অবহেলা করেছিলেন। দাবি করে যে তাদের ঐশ্বরিক ক্ষমতা সীমিত, তাই তাকে তার সন্তানকে কবর দিতে হয়েছিল। ভেরন ফার্মাকে যে কোনোভাবে নির্মূল করার জন্য চাপ দিতে থাকলেন, কিন্তু পিয়ের সবাইকে প্রতিযোগিতা থেকে শেখার জন্য বোঝানোর চেষ্টা করেছিল, ভাগ্য বা অস্পষ্ট জ্ঞানের উপর নির্ভর না করে। সে যুক্তি করতে শুরু করেছিল যতক্ষণ না ভেরন তাকে থামিয়ে দেয় এবং তাড়িয়ে দেয়। সেই বিকেলে ফার্মা পিয়েরকে তার ধ্বংসপ্রাপ্ত দোকানের সামনে বসে থাকতে দেখে, যখন সে ব্যাখ্যা করছিল কিভাবে সে গিল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং এর ফলে শাস্তি পেয়েছিল। তিনি ব্যাখ্যা করলেন যে ফার্মেসি চর্চা চালিয়ে যেতে হলে তাকে দেশ ছাড়তে হবে, কিন্তু ফার্মা বলল যে তাকে দেশ ছাড়তে হবে না, কারণ তিনি সম্প্রতি একটি গিল্ড প্রতিষ্ঠা করেছেন।
এরপর তিনি পিয়েরকে তার নতুন গিল্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন এবং ঘটনা প্রবাহে মানুষটি আবেগে আপ্লুত হয়ে পড়ল। তিনি শীঘ্রই তার দোকান স্থাপন করলেন, এখন কিছু ফার্মায়ের পণ্য সহ, এবং খোলার আগে মারিয়ে তাকে তার সর্বোচ্চ চেষ্টা করতে উৎসাহিত করলেন, যা তিনি করলেন, এবং বাইরে অপেক্ষমান মানুষের ভিড় দেখে হতবাক হলেন। কিছু বছর আগে কামুক নামে এক প্রতিভাবান ব্যক্তিকে মন্দির দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তিনি রাজ্যে চিকিৎসা উন্নয়নে অবদান রেখেছিলেন। তার শেষ মুহূর্তে এক তরুণ ব্রুনো জানতে চেয়েছিল কেন তিনি মানব পরীক্ষা চালিয়েছেন, কিন্তু লোকটি জীবনের চক্র এবং কিভাবে মানুষ প্রতিদিন মারা যায় এবং জন্মায় সে সম্পর্কে কথা বলছিল। যখন তিনি পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, ব্রুনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠলেন। দুপুরের খাবারের সময় পারমান লক্ষ্য করলেন যে তিনি অস্থির দেখাচ্ছেন, তাই তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তবে ব্রুনো সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রাতরাশি সময় কামু সম্পর্কে কিছু বলবেন না। ঠিক তখনই পাল তার প্রথম ছেলের কাছ থেকে একটি চিঠি আনা হয়েছিল এবং ব্রুনো পড়ল যে তার বাড়ি আসা সফরটি বিলম্বিত হবে, যা তাদের মায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ তিনি তাকে উত্তেজিতভাবে আশা করছিলেন। লট এবং ব্লাঞ্চ তারপর পাওয়েলকে নিয়ে আলোচনা করছিলেন যে তিনি একজন প্রতিভা এবং এটি সহজ সিদ্ধান্ত ছিল। ফার্মাও অসাধারণ ছিল। ফার্মা এবং ব্রুনো অবিলম্বে অফিসে গেল, যেখানে তিনি ফার্মাকে আসন্ন সেন্ট সম্পর্কে মনে করিয়ে দিলেন। লিভ ফেয়ার এক মাসব্যাপী ইভেন্ট যেখানে সারা বিশ্বের ব্যবসায়ীরা রাজধানীতে জড়ো হয়। তিনি ফার্মাকে সতর্ক থাকতে বলেছিলেন, ব্যাখ্যা করে বলেছিলেন যে প্রতিবেশী দেশের একটি দ্বীপে একটি অদ্ভুত মহামারীর খবর পাওয়া গেছে। তিনি দাবি করেছিলেন যে পালের চিঠিতে উল্লেখ করা হয়েছে কিভাবে 1000-এরও বেশি উপনিবেশবাদী নিশ্চিহ্ন হয়েছিল। এটি ফার্মাকে উদ্বিগ্ন করেছিল কারণ তিনি আরও জানতে চেয়েছিলেন। কিন্তু ব্রুনো যোগ করলেন যে নমুনা সংগ্রহকারী গবেষণা দলটিও সম্প্রতি মারা গেছে, যা বোঝায় যে এটি সংক্রামক ছিল। তারপর তিনি প্রকাশ করলেন যে মহামারী শেষ হয়ে গেলেও দ্বীপ থেকে পণ্য মেলায় আসছিল, তাই পণ্যগুলি দূষিত হওয়ার সম্ভাবনা ছিল। পরিস্থিতি আরও খারাপ করার জন্য সেগুলি তার নতুন ডোমেইনের বন্দরে নামাতে হবে। মহামারী সম্পর্কে সবকিছু ছাই হয়ে যাওয়ার বিষয়টি ফার্মাকে ভীত করেছিল, কারণ এটি স্পষ্টতই নিয়ন্ত্রণের বাইরে ছিল। পালের প্রতিবেদনে প্রথম গবেষক উচ্চ জ্বরের শিকার হন, এরপর বমি এবং মাথা ব্যথা হয়, তারপর তার গলায় গুটি দেখা দেয়, যার পর তিনি 7ম দিনে মারা যান। দ্বিতীয় গবেষক দ্রুত মারা গিয়েছিলেন, কিন্তু ভিন্ন লক্ষণ সহ, যেমন বিজ্ঞান ত্বক কালো হয়ে যাওয়া, এবং তখনই তারা জানত যে তারা বিপদে পড়েছে। লক্ষণগুলি ফার্মাকে স্পষ্টতই ভীত করেছিল, কিন্তু তিনি আরও বিশদ জানতে চেয়েছিলেন। তাহলে ব্রুনো পড়ে শোনালেন কিভাবে একটি নতুন যন্ত্র একটি অজানা ব্যক্তি দ্বারা আবিষ্কৃত হয়েছিল, এবং আলোচ্য বিষয় ছিল ফার্মা এবং তার মাইক্রোস্কোপ। এটি প্রমাণিত হয়েছে যে গবেষকরা তার মাইক্রোস্কোপ ব্যবহার করেছেন এবং ভাইরাসের একটি দৃশ্য পেতে সক্ষম হয়েছেন। তাই ফার্মা পালকে কিছু স্কেচ পাঠাতে বললেন। এদিকে প্রাসাদে একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে তারা জানতে পারল যে ফার্মা তার ফার্মেসি প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের মৃত্যুহার 20% বেশি কমে গেছে। সবাই ফার্মার প্রভাব সম্পর্কে ভালো কথা বলেছিল, তাই সম্রাজ্ঞী মনে করলেন তার ভূমিকার জন্য তাকে পুরস্কৃত করা বুদ্ধিমানের কাজ হবে। তিনি তাকে আর্চডিউক করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মেরি উল্লেখ করেছিলেন যে এমন একটি পদ একটি নাবালককে দেওয়া যাবে না। যখন সভা চলছিল, সম্রাজ্ঞী ভাবছিলেন যে ফার্মা সম্ভবত কোনো সত্তার দ্বারা অধিকারিত হয়েছে, এবং তিনি তাকে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করার উপায় খুঁজতে চেয়েছিলেন। এদিকে ফার্মেসিতে ফার্মা এলেনকে মারাত্মক রোগের প্রাদুর্ভাব সম্পর্কে ব্যাখ্যা করলেন, যিনি মেলা বন্ধ করার পরামর্শ দিলেন। লোটে পালের কাছ থেকে একটি চিঠি নিয়ে হাজির হয়েছিল, এবং সে স্কেচটি দেখার সাথে সাথেই সে যেন ভূত দেখেছে এমন দেখাচ্ছিল। সে যা দেখেছিল তা ছিল কিছু জুসিনিয়া পেস্টিস নামে পরিচিত। তৎক্ষণাৎ তিনি কর্মী পাঠালেন বন্দর শহরে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুতির জন্য, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিল। তারা চলে যাওয়ার পর ফার্মা এবং অ্যালেন ব্রুনোর কাছে গিয়ে বললেন যে মহামারীটি সম্ভবত ব্ল্যাক ডেথ। ব্রুনো ইতিমধ্যেই কয়েকটি বই পড়ার পরে একই চিন্তা করেছিলেন, এবং ফার্মা স্মরণ করলেন যে এটি 70th শতাব্দীতে 70% মৃত্যুহার সহ বুবনিক প্লেগ নামে পরিচিত ছিল। তারা একটি প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য ইতিমধ্যে নেওয়া সতর্কতামূলক পদক্ষেপগুলি ব্যাখ্যা করেছিলেন। তবে ব্রুনোকে জোর দিতে হয়েছিল যে যদি কোনো প্রাদুর্ভাব ঘটে তাহলে সাম্রাজ্যের ধ্বংস অনিবার্য, কারণ রোগের বিরুদ্ধে লড়াই করার কোনো উপায় ছিল না। তারপর ফার্মা প্রকাশ করলেন যে তিনি ইতিমধ্যে একটি নতুন ওষুধ তৈরি করেছেন এবং সতর্কতার জন্য এটি প্যাকেজিংয়ের জন্য পাঠিয়েছেন। যদিও ব্রুনো তার কাজের গতিতে মুগ্ধ হয়েছিল, ফার্মা বলেছিল যে তাদের এখনও একটি প্রাদুর্ভাব প্রতিরোধ করতে হবে, কারণ সে একমাত্র ব্যক্তি যে ওষুধ তৈরি করতে পারে। এর সাথে বলা হয়েছে তারা পণ্য পরিদর্শন সংক্রমণ অনুমোদনের জন্য ইমপ্রেসের সাথে যোগাযোগ করেছিল ক্যাপিটল গেটে। অতিরিক্তভাবে তিনি অনুরোধ করেছিলেন যে তারা রোগের বাহক, যা পিস এবং ইঁদুর নির্মূল করে, তাই সম্রাজ্ঞী তার অনুরোধ সম্ভব করতে তৎক্ষণাৎ পদক্ষেপ নিলেন। ব্রুনো তাদের কথা শোনার জন্য এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু তিনি বললেন যে তিনি ফার্মাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। সেই দিন পরে ফার্মা পিয়েরকে যৌগিক মাইক্রোস্কোপটি দেখিয়েছিল যা সে তৈরি করেছিল, যাতে তাদের আর ব্যাকটেরিয়াসের কাছে যেতে না হয়।
তিনি আরও জানিয়েছেন যে তার তৈরি ওষুধ প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্যাকেজিং এবং বিতরণ করা হয়েছে। ব্যবস্থা করার পর তিনি পিয়েরের যত্নে রাজধানী ছেড়ে চলে যান। একই সময়ে ইমপ্রেস মেলার প্রস্তুতির একটি সারসংক্ষেপ এবং কিভাবে চেকপয়েন্টগুলি তাদের পরিকল্পনায় বাধা দিচ্ছে না তা জানানো হয়েছিল। বিশপ শালোমন শুদ্ধিকরণের প্রয়োজন হলে পুরোহিতদেরও প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে মহামারীর বিষয়টি গোপন রাখতে বলেছিলেন, কারণ তাদের শত্রুরা পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এদিকে আলেন এবং ফার্মা বের হতে যাচ্ছিলেন, এবং যখন তিনি লক্ষ্য করলেন যে তিনি ভীত, তখন তিনি তাকে উৎসাহিত করলেন তার জন্য সমর্থন করছে তা দেখে। বন্ধ শহরে পৌঁছে তারা অপেক্ষমান জাহাজগুলোর দিকে এক নজর নিল এবং কিভাবে মাত্র একটি জাহাজ জাতির সমৃদ্ধি ধ্বংস করতে পারে তা দেখল। তারা শীঘ্রই তাদের পাঠানো দলের সাথে দেখা করল, যারা রিপোর্ট করল যে প্রতিটি জাহাজ ইতিমধ্যেই নোঙর করা হয়েছে, এবং তারপর তাদের পরিদর্শনের নথিপত্র হস্তান্তর করল। তারা জানিয়েছে যে এমনকি যেসব জাহাজ পরিদর্শন পাশ করেছে তাদের কার্গোও পরিশোধিত হয়েছে সতর্কতার জন্য। তারা পরিদর্শন দলের সাথে যোগ দিয়েছিল এবং এমন একটি নৌকায় পৌঁছেছিল যেখানে একজন অধৈর্য ব্যবসায়ী ছিল। তাদের জাহাজে চিকিৎসকের সাথে কথা বলতে হয়েছিল, যিনি পরিদর্শনের পর ডেকে নিচে তাদের দায়িত্ব পালন করার সময় সহযোগিতা করেছিলেন। তবে ফার্মা তাদের কার্গোতে কোনো সমস্যা খুঁজে পায়নি। তিনি তাদের কিছু প্রেসক্রিপশন দিলেন এবং বললেন তাদের ক্রু সদস্যরা স্কারভিতে ভুগছে। তারা পরবর্তী জাহাজে যাওয়ার সময় নাবিকরা পরবর্তী স্থানের জন্য লড়াই শুরু করল, কারণ তারা ইতিমধ্যেই যথেষ্ট বিলম্বিত হয়েছিল। বৃদ্ধ লোকেরা শিশু সুলভ রাগ দেখাতে থাকল, যা দেখে আলেন তার জাদুদণ্ড বের করল, কিন্তু তারা এম্পায়ারের স্কারলেট নেভির কামানের গুলির শব্দে চমকে উঠল। এছাড়াও দেখা গেল বৃদ্ধ জিন আসলে একজন নেভি কমান্ডার। তারপর জিন ঘোষণা করলেন যে ফার্মা একজন রাজকীয় ফার্মাসিস্ট এবং একজন আর্চিউকের পুত্র, যা নাবিকদের অবাক করেছিল। তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফার্মাকে অপমান করে এমন যে কোনো জাহাজ ডুবিয়ে দেবেন। ফার্মার দলমি জিনের সাথেও দেখা করেছিল, যিনি কেবল তার দোকানের ক্যান্ডি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিলেন। দলের সদস্যরা দাবি করেছিল যে তারা স্কারভি থেকে মুক্তি পেয়েছে, যেহেতু তারা তার ক্যান্ডি খেতে শুরু করেছিল, এবং ফার্মা খুশি ছিল যে এটি তাদের সাহায্য করেছে। তাদের পরিদর্শনের পর এই এলেন এখনও ব্ল্যাক ডেথ প্রাদুর্ভাবের সম্ভাবনা নিয়ে ভীত ছিল, তাই তিনি সবাইকে যত্নবান হতে অনুরোধ করলেন। ঠিক তখনই অ্যাডাম, যিনি ভারপ্রাপ্ত গভর্নর, এসে রিপোর্ট করলেন যে এস্টাক গ্রামের বেশ কিছু লোক উচ্চ জ্বরের লক্ষণ দেখানোর পর মৃত বলে রিপোর্ট করা হয়েছে। গ্রামটি তাদের অবস্থানের পশ্চিমে ছিল, এবং কিছু নাবিক পরিদর্শন এড়িয়ে অবৈধভাবে সেখানে পালিয়ে গিয়েছিল। তিনি জানিয়েছিলেন যে প্রাদুর্ভাবটি দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই ফার্মা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা এলেনের অসন্তোষের কারণ হয়েছিল। কিন্তু তিনি তাকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সক্ষম হন। ইন তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে উৎসাহিত করেছিল যাতে সে তার কাছে পর্যাপ্ত কর্মী এবং সরঞ্জাম থাকা সত্ত্বেও অভিযোগ না করে বরং নিজেকে কাজে লাগায়। তারপর সে তার ডিভাইন আর্টস জাদুর কাঠিতে চড়ে তাড়াতাড়ি উড়ে গেল। যখন তিনি উঠছিলেন তিনি চিন্তায় হারিয়ে গিয়েছিলেন এবং একটি পাখির সাথে ধাক্কা খেয়েছিলেন, যা তাকে নিচে পড়তে বাধ্য করেছিল, কিন্তু তিনি পড়ার আগে ভেসে রইলেন। যখন সে একটি বড় গাছের দিকে এগিয়ে যাচ্ছিল, সে ভয়ে চোখ বন্ধ করল এবং তার জাদুর কাঠির ক্ষমতার জন্য কোনোভাবে এর মধ্য দিয়ে চলে গেল। যখন সে গ্রামে পৌঁছালো, তখন কিছু গ্রামবাসী চলে যাচ্ছিল এবং সে তাদের পেছনে থাকতে বলল। অবশ্যই তারা তাকে চলে যেতে বলল, কারণ তারা মরতে চায়নি। তারা শীঘ্রই আতঙ্কিত হয়ে উঠল এবং তাকে সেই অশুভ আত্মা হিসেবে চিহ্নিত করল যে তাদের অভিশাপ দিয়েছিল, যেহেতু সে হঠাৎ উপস্থিত হয়েছিল। যখন তারা তার দিকে অস্ত্র তুলল, সে তার জাদুর কাঠি ব্যবহার করে গ্রামটির চারপাশে বরফের গম্বুজ তৈরি করল এবং তাদের চোয়াল একটি হোস কার্টের চেয়ে দ্রুত নেমে গেল। তারপর তিনি ব্যাখ্যা করলেন যে তিনি তাদের রাজকীয় ফার্মাসিস্ট হিসেবে বাঁচানোর পরিকল্পনা করেছিলেন, এবং তারা তার ব্যাজ। তারা শান্ত হলো এবং তাকে তাদের বাঁচানোর জন্য অনুরোধ করল। ভিতরে ঢোকার পর তিনি ব্যাখ্যা করলেন যে গ্রাম থেকে 3টি অঞ্চলে ভাগ করা হবে: গুরুতরভাবে সংক্রমিত, মৃদুভাবে সংক্রমিত এবং সংক্রমিত নয়। লোকেরা ভেবেছিল তিনি সংক্রমিতদের পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছেন, তবে তিনি বলেছিলেন এটি কেবলমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার একটি পদ্ধতি। বন্দরে ফিরে এসে নৌবাহিনী লক্ষ্য করল একটি অদ্ভুত জাহাজ আসছে এবং শীঘ্রই স্থির করল যে এটি সম্ভবত সেই জাহাজ যা পরিদর্শন এড়িয়ে গিয়েছিল। তাদের সাহায্যের জন্য পতাকা উড়ছিল, যা বোঝায় যে তারা সংক্রমিত হয়েছে। এবং এমনকি যখন তারা আরও কাছে পৌঁছালো, তখন কিড স্কাউট রিপোর্ট করল যে জাহাজে থাকা সবাই ইতিমধ্যেই মৃত। মিস্টার জিন তখন ভাবলেন যে জাহাজটি অনুসন্ধান করা বুদ্ধিমানের কাজ হবে না, তাই তিনি তাদের জাহাজ এবং এর দূষণকারী পদার্থ ডুবানোর জন্য প্রস্তুতি নিতে বললেন। তারা যখন তাদের কামান প্রস্তুত করছিল, বৃদ্ধ ম্যান জিম মনে করলেন কিভাবে ফার্মা সবাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তাদের পরিদর্শন এড়িয়ে যেতে হয়েছিল। তিনি তাদের জন্য একটি প্রার্থনা করলেন, যার পরে তারা তাদের শটগুলি নিক্ষেপ করল এবং মিস করল না। আপনার মতো নয়। একটি প্রতিষ্ঠানে কিছু লোক তাদের কাজের জন্য আরও সাহায্যের প্রয়োজন সম্পর্কে অভিযোগ করেছিল, কিন্তু যখন একজন মহিলা সাহায্য করতে স্বেচ্ছাসেবক হলেন, তারা তার দিকে একবার তাকিয়ে বলল, না ধন্যবাদ,
প্রমাণিত হলো যে তাকে প্রফেসর ব্ল্যাকমোর নামে ডাকা হতো এবং তিনি শীঘ্রই অবসর নিতে যাচ্ছিলেন, তাই তাকে জড়িত করার কোনো প্রয়োজন ছিল না। তার অফিসে তার সহকারী তাকে ক্যাসপের বলে সম্বোধন করেছিল, কিন্তু তিনি তাকে থামিয়ে দেন, যোগ করে বলেন যে তিনি শুধু একজন বৃদ্ধা নন, তার ছাঁচ এবং অণুজীবের বিশেষত্ব আধুনিক চিকিৎসার জন্য কোনো গুরুত্ব বহন করে না। যখন সে নিজেকে অকেজো বলে মেনে নিল, তখন কেউ এসে তাকে প্রেসিডেন্টের অফিসে ডাকার জন্য এলো। এদিকে এস্তাকে ফার্মা প্রথম আইসোলেশন বিল্ডিংয়ে প্রবেশ করল, কিন্তু যখন সে দরজা খুলল, তখন লোকেরা জিজ্ঞাসা করল সেখানে একটি বাচ্চা কি করছে। তবে আরেকজন লোক তাদের শত্রুতা থামিয়ে দিলেন এবং ফার্মাকে জানালেন যে তিনি কিছুক্ষণ আগে সলোমনের সাথে ছিলেন, তাই তিনি জানতেন ফার্মা প্যানিকোথিউস। একবার যখন বোঝা গেল কে বস, তারা জানালো যে তারা নির্ধারণ করতে পারেনি কে সংক্রমিত এবং কে নয়। এরপর ফার্মা তাদের নির্দেশ দিলেন উপস্থিত সকলকে ওষুধ প্রয়োগ করতে, যখন তিনি রোগীদের একে একে পরীক্ষা করছিলেন। এরপর তিনি তার ঐশ্বরিক চোখ ব্যবহার করে তাদের একের পর এক নির্ণয় করলেন এবং দেখলেন যে চিকিৎসা সম্ভব। যখন আলো ম্লান হয়ে গেল, তিনি এক ভাগ্যবান মানুষকে বললেন যে তার শুধু সর্দি হয়েছে, তাই তিনি আইসোলেশন সেন্টার ছেড়ে যেতে পারেন। তিনি এমনকি তার জাদুদণ্ড ব্যবহার করে নিরাময়ের গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এরা স্পষ্ট হয়ে উঠছিল যে তিনি নিজেই পরিস্থিতি সামলাতে পারছেন না। এমনকি যখন দূষিত কার্গো রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছিল, ওষুধ প্রয়োগ করার পর তারা ফার্মাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করল এবং তিনি তাদের বললেন যে তারা যেন বেরিয়ে যায় এবং নিশ্চিত করে যে দূষিত কার্গোটি রাজধানীর দিকে যাওয়া বন্ধ হয়। বন্দরে এলেন এবং তার দল তাদের পরিদর্শন পর্ব শেষ করেছে, কিন্তু সে এখনও তার অধীনস্থকে সতর্ক করেছিল যেন আত্মতুষ্ট না হয়। ইলেন মনে করেছিল ফার্মা পরিস্থিতি ভালোভাবে সামলেছে এবং সে তার থেকে আরও শিখতে চেয়েছিল, যোগ করে বলেছিল যে তার মতো বিশেষ ক্ষমতা তার নেই। সে দ্রুত মুখ বন্ধ করল, কিন্তু তার সহকারী দ্বিমত পোষণ করে ব্যাখ্যা করলেন যে যদিও ফার্মা আরও সঠিক ছিল, তিনি তার চেয়ে দ্রুত কার্গো পরিদর্শন করতেন। এটি শুনে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে তিনি আরেকটি সাকুরা নন। ইনস্টিটিউটে ফিরে প্রেসিডেন্ট যিনি ব্রুনো ছিলেন ক্যাসপারকে তার গবেষণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি তাকে থামিয়ে দিলেন, ভেবে যে তিনি তার গবেষণার জন্য অর্থায়ন বাতিল করতে চান। তিনি তাকে এতদিন সহ্য করার জন্য ধন্যবাদ জানালেন এবং অবসর গ্রহণে বাধ্য হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলেন। তবে ব্রুনো তাকে থামিয়ে দিল। তিনি বললেন যে তিনি তাকে বরখাস্ত করছেন না এবং প্রকৃতপক্ষে তার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। তিনি শুনে আতঙ্কিত হয়ে পড়েন যে তিনি সম্ভবত বিশ্বকে বাঁচাতে পারেন, কিন্তু ব্রুনো শান্তভাবে তাকে একটি নোট দিলেন যেখানে তাকে একটি অণুজীব থেকে ঔষধি পদার্থ বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। যখন তিনি জিজ্ঞাসা করলেন কোনো প্রতিভাবান ব্যক্তি নোটটি লিখেছেন, ব্রুনো বললেন এটি গোপনীয় এবং শুধু জিজ্ঞাসা করলেন তিনি কি কাজটি সামলাতে পারবেন। সৌভাগ্যবশত তিনি প্রকাশ করলেন যে তার ল্যাবে তিনি ইতিমধ্যেই বছরের পর বছর ধরে একটি জীবাণু চাষ করেছেন এবং সত্যিই তিনি তাকে সেই নমুনাটি দেখালেন যা তিনি মনে করেছিলেন অকেজো তার মতো। এরপর তিনি ঘোষণা করলেন যে সমস্ত সম্পদ একটি নতুন ওষুধ তৈরিতে ব্যয় করা হবে এবং তিনি দায়িত্বে থাকবেন এবং তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। এস্তাকে ফিরে ফার্মা মেয়রকে ব্যাখ্যা করেছিল যে তারা কিছু গুরুতর ও অসুস্থ রোগীকে বাঁচাতে পারেনি, কিন্তু তিনি এখনও ফার্মাকে ধন্যবাদ জানিয়েছিলেন ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখার জন্য। ফার্মা যোগ করলেন যে নিরাপদ থাকতে হলে তার গ্রামবাসীদের সহযোগিতা প্রয়োজন হবে, তাই তাদের বরফের প্রাচীরের ভিতরে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি তাদেরকে বললেন যে কোনো অবস্থাতেই যেন কোনো প্রাণীকে স্পর্শ না করে। তিনি পুরোহিতের সাথে বিদায় নিলেন এবং তার জাদুর কাঠিতে উড়ে গেলেন। তিনি খুব দূর ভ্রমণ করেননি, এরই মধ্যে দূর থেকে আগুন দেখতে পেলেন, তাই তিনি নিচে নেমে দেখলেন যে তিনি যাদের আগে পাঠিয়েছিলেন সেই পুরোহিতরা একটি গাড়ি পুড়িয়ে দিচ্ছে। বণিকরা প্রথমে সহযোগিতা করতে চায়নি, কিন্তু তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে ব্ল্যাক ডেথ তাদের জন্য আসছে এবং তাদের স্বীকার করতে হয়েছিল যে তাদের সাথে 4টি গাড়ি ছিল এবং একটি গাড়ি কাঠবিড়ালিতে বোঝাই ছিল। তারা নিশ্চিত করেছে যে কাঠবিড়ালিগুলি দ্বীপ থেকে পাঠানো হয়েছিল, মহামারীতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, যা আরও নিশ্চিত করেছে যে ময়লা ব্যাগগুলি মহামারী ছড়ানোর জন্য দায়ী ছিল। তারা আরও স্বীকার করেছে যে তাদের সাথে 24 জন কর্মী এবং 5 জন পবিত্র নাইট ছিল, যা বেশ সন্দেহজনক ছিল। তাই পুরোহিতরা জিজ্ঞাসা করল কেন তাদের সাথে অভিজাতরা থাকবে। এই তথ্যের ভিত্তিতে ফার্মা সিদ্ধান্তে পৌঁছেছিল যে হলি কয়েন্স ইচ্ছাকৃতভাবে মহামারীটি সাম্রাজ্যে প্রবেশ করিয়েছিল। তিনি আরও স্মরণ করলেন যে সম্রাজ্ঞীর সংক্রমণকে ইচ্ছাকৃত কাজ হিসেবে সন্দেহ করা হয়েছিল, যার মানে ছিল যে সেখানে একজন মাস্টার মাইন্ড কাজ করছিল। নিকৃষ্ট ব্যবসায়ীরা তাদের অধিকার হিসেবে আচরণ করার দাবি জানাতে শুরু করেছিল। যাজক তাদের বারবিকিউ করতে চেয়েছিলেন, কিন্তু ফার্মা বলেছিলেন যে তিনি তাদের পাপের পরোয়া না করেই তাদের চিকিৎসা করবেন। এদিকে ব্রুনো সম্রাজ্ঞীর কাছে প্রাদুর্ভাবের খবর জানালেন এবং বললেন যে দুষ্ট দলটি সম্ভবত রাজধানীর দিকে যাচ্ছে এবং 1 বা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। তারপর তিনি মন্ত্রীদের আদেশ দিলেন গেটের নিরাপত্তা জোরদার করতে, যখন তিনি মেলাটি বন্ধ করতে পারতেন। পরের দিন লোটে তার খুঁজে পাওয়া প্রতিটি ব্যবসায়ীর কাছে মুখোশ বিক্রি করেছিল এবং তার আকর্ষণ ব্যবহার করে তাদের ক্রয় করিয়েছিল।
এদিকে পিয়ের গেট থেকে নতুন নমুনা পেয়েছিল যা তাকে পরিদর্শন করতে হবে, এবং তার মধ্যে একটিতে ব্ল্যাক ডেথের দাগ ছিল। ঠিক তখনই গেটের বাইরে থেকে একটি আক্রমণ শুরু হয়, তাই তারা গেটটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। তবে হোলি নাইটরা গেটটি ধ্বংস করে এবং প্রহরীদের আক্রমণ শুরু করে। বিপদের পরেও পিয়ের তাঁবুর ডোজগুলি নিরাপদ কিনা তা নিশ্চিত করতে তাড়াহুড়ো করলেন। সেখানে পৌঁছে পিয়ের দেখলেন যে পবিত্র নাইটরা একটি খাঁচায় সাদা কাঠবিড়াল নিয়ে এসেছে, যা সে রাজধানীতে মুক্ত করে দিল। সে তার বাতাসের ক্ষমতা ব্যবহার করে তাদের ছুঁড়ে ফেলারও চেষ্টা করল। গিলারদের দেখে পিয়ের বুঝতে পারল এর মানে কি, তাই সে সঙ্গে সঙ্গে প্রহরীকে বিপদের সংকেত দেওয়ার জন্য অ্যালার্ম বাজাতে বলল। ঘণ্টা বাজতেই কেউ রাজকীয় হলে জানালো যে নেদারল্যান্ডের পবিত্র নাইটরা শহরে আক্রমণ করেছে। তিনি জিজ্ঞাসা করলেন কতজন, এবং যখন তিনি বললেন 5 জন, তখন তিনি বসে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন কেন তাদের মোকাবিলা করা হয়নি। ব্রুনো তখন পরামর্শ দিলেন যে তারা হয়তো রাজধানীকে সংক্রমিত করতে এসেছে। সম্রাজ্ঞী ভাবলেন কেন নেদারল্যান্ড তাদের দীর্ঘস্থায়ী জোর নষ্ট করবে শুধুমাত্র 5 নাইটের সাথে আক্রমণ করার জন্য। যোগ করলেন যে তাদের শাসক মাত্রই মারা গেছেন, তাই এটি জাতীয় প্রচেষ্টা হতে পারে না। ব্রুনো যুক্তি দিয়েছিলেন যে এটি এমন কেউ হতে হবে যার ওষুধ সম্পর্কে বিশেষ জ্ঞান রয়েছে, এবং এমনকি তিনি প্রস্তাব করেছিলেন যে এটি সেই উজ্জ্বল ফার্মাসিস্টের কাজ হতে পারে যাকে তারা একবার বহিষ্কার করেছিল। তার ধর্মবিরোধী মানবিক পরীক্ষার কারণে তাকে ইনকুইজিটরদের দ্বারা বন্দী করতে হয়েছিল, এবং তার ঐশ্বরিক ক্ষমতা সিলমোহর করার পর তাকে সাধারণ নাগরিক হিসেবে বহিষ্কার করা হয়েছিল। ব্রুনো যোগ করেন যে ক্যামাস তার বন্দী হওয়ার আগে এমন বিষের উপর পরীক্ষা চালাচ্ছিলেন যা একজন থেকে অন্যজনের মধ্যে স্থানান্তরিত হতে পারে। তিনি তার মন্দ উদ্দেশ্যগুলি জানার পরেও তাকে হত্যা না করার জন্য নিজেকে অভিশাপ দিতে দিতে ক্যামাসের নাম সম্রাজ্ঞীর কাছে প্রকাশ করলেন। এদিকে পবিত্র নাইটরা নিজেদেরকে বরফের প্রাচীর দিয়ে ব্যারিকেড করেছিল আগুনের আক্রমণ এড়াতে। তারপর গার্ডদের উপর সফলভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি সুযোগ খুঁজছিল। এর আগে তারা পালাতে পারত, সলোমন উপস্থিত হয়ে তাণ্ডবকারী পবিত্র নাইটদের অচল করে দেয়। তারপর তিনি তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে তাদের ঐশ্বরিক ক্ষমতা থেকে বঞ্চিত করেন, কারণ তারা একটি সময়ে অযোগ্য ছিল। লোরে ভয়ে মরে যাচ্ছিল, কিন্তু সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সেড্রিক তাকে শান্ত করেছিল। পারমা শীঘ্রই এসে পৌঁছালো, এবং প্রথম কাজই ছিল ঘন্টা টাওয়ারে দাঁড়িয়ে দেখা যে সংক্রমণ কত দূর ছড়িয়েছে। তার ঐশ্বরিক চোখ ব্যবহার করে সে সাদা কাঠবিড়ালদের অসুখ ছড়ানোর জন্য অবাধে উঠতে দেখল, এবং যখন সে চলে যাচ্ছিল তখন সে ব্রুনোর সাথে দেখা করল। তাই তারা একসাথে হাঁটল সেই স্থানে যেখানে একজন বন্দি নাইটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তারা দাবি করেছিল যে তারা ব্ল্যাক ডেথ সম্পর্কে কিছুই জানত না এবং শুধু যা বলা হয়েছিল তাই করেছিল। যেহেতু কামুক তাদের জিম্মি করে রেখেছিল, তারা সাহস করে বলেছিল যে সে দুষ্ট আত্মার দ্বারা অধিকারী। এবং যখন ব্রুনো উপস্থিত হয়েছিল তারা আত্মসমর্পণ করেছিল। যখন তারা দেহগুলো বোড়াচ্ছিল, পারমা আরও ওষুধ উৎপাদনের কথা ভাবছিল যখন সে তার ফার্মেসির উপরে একটি অশুভ চেহারা লক্ষ্য করল। এদিকে যত ফার্মেসির দিকে রওনা দিল, কারণ অ্যালার্ম বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পৌঁছানোর পর অ্যালার্ম আবার বেজে উঠল। সেড্রিক যখন তাকে ভেতরে ঢুকতে দিল, সে লক্ষ্য করল দরজাগুলো বন্ধ ছিল না, তবে লোটা ইতিমধ্যেই উপরে গিয়েছিল। সেখানে সে কিছু অদ্ভুত লক্ষ্য করল, তাই সে চারপাশে তাকালো। কেবল চমকে উঠল যখন সেড্রিক ঢুকল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যা শেষ পর্যন্ত অকাল প্রস্ফুটিত হলো যখন কামুক সেড্রিককে ছুরিকাঘাত করলো এবং তার দিকে এগিয়ে গেল। পারমা এবং ব্রুনো তখন ঘটনাস্থলে ছুটে গেলেন লোটে এবং সেড্রিককে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুখে পড়ে থাকতে দেখতে। তৎক্ষণাৎ ব্রুনো তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আক্রমণ করল, কিন্তু তার বরফের জাদু কিছুই করল না যখন ক্যামাস তার ভয়ঙ্কর মুখ প্রকাশ করল। তারা যখন লড়াই শুরু করলো, পারমা কামুক যে বিষ ব্যবহার করেছিল তা শনাক্ত করতে পারল না, তাই সে অনুমান করতে শুরু করলো, কারণ সময় ছিল না। ব্রুনো সমস্ত মন্ত্র অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং ক্যামাস অবশেষে তার দুষ্ট শক্তি দিয়ে আক্রমণ করেছিল। পারমা অবশেষে বুঝতে পারল এটি ছিল অ্যাকোনাইট, কিন্তু তারপর সে বুঝতে পারল এটি একটি বহু বিষের যৌগ। যখন তিনি দ্বিতীয় বিষটি শনাক্ত করলেন, তখন ব্রুনো বিনামূল্যে মার খাচ্ছিল। তারপর তিনি বিপজ্জনক রাসায়নিকের একটি জার নিলেন এবং একটি বক্তৃতা শুরু করলেন যে কেবলমাত্র শক্তিশালী মানুষদেরই বেঁচে থাকতে হবে। তিনি রাসায়নিকটি পরীক্ষা করতে যাচ্ছিলেন, কিন্তু ফার্মা এটি নির্মূল করল। সেই মুহূর্তে তিনি দৃশ্যত ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং কামেথের উপর একটি অত্যন্ত দ্রুত মস্তিষ্ক অবস্কারী ঘুষি মারলেন। তার ক্ষমতা দেখে সে চেয়েছিল ফার্মা তার সাথে যোগ দিক গণহত্যা করতে, কিন্তু ফার্মা অস্বীকার করল এবং তার ডান হাত ব্যবহার করে একটি সুপারম্যান ঘুষি মারল। যখন সে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল, তখনও সে আরেকটি ঘুষি মারল যা তাকে মাটিতে অক্ষম করে দিল। তারপর সে তার জাদুর কাঠি ব্যবহার করে তার মধ্যে থাকা অশুভ আত্মাকে তাড়িয়ে দিল, যা রংধনু আলো দ্বারা প্রমাণিত হয়েছিল। যখন সালমান আলোটি দেখলেন, তিনি জানতেন যে রংধনুর আলো মানে বাতাস এবং জমিতে যে কোনো রোগের শুদ্ধিকরণ। এদিকে লোরে এবং সেড্রিকও চেতনা ফিরে পেয়েছিল এবং সে তাকে পিছন থেকে জড়িয়ে ধরতে গেল।
যুদ্ধের পর তারা কয়েকজনকে চিকিৎসা করেছিল যারা সংক্রমণ ধরেছিল। যখন আলেন বন্দরের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল, তিনি এমনকি সবাইকে ওষুধ বিতরণ করেছিলেন যদি প্রয়োজন হয়, কিন্তু ভরণ পিয়ের থেকে এটি প্রত্যাখ্যান করেছিলেন কেবল গোপনে তার স্ত্রীকে এটি দেওয়ার জন্য, যেহেতু তিনি কেবল অহংকারী বদমাশ ছিলেন। 2 মাস পরে সম্রাজ্ঞী আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ডেথ মহামারীর সমাপ্তি ঘোষণা করেন, যার অর্থ ছিল যে সমান্তরাল বিশ্ব ফার্মেসি আবার খোলার জন্য মুক্ত ছিল। তাদের প্রথম গ্রাহক ছিলেন ওল্ড ম্যান জিন এবং আরও কিছু অন্যান্য লোকের সাথে। যদি আপনি এই পর্যন্ত দেখেছেন, তাহলে রৈপি ফার্মা মন্তব্য করে ভুয়া ভক্তদের বিভ্রান্ত করি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার